আমরা আমার এক নম্বর তারা সুস্থ হয়ে তারপর তাদের কাজে জয়েন করেছে, কিন্তু আমরা সেরকমভাবে তাদেরকে কোনো রকম সম্বোধনা দিতে পারিনি। এর আগে আমরা ভিসিটিতে যারা একদম প্রান্তিক লেভেলে গিয়ে স্যানিটাইজেশনের কাজ করে আমরা রাখি বন্ধনের দিন তাদেরকে আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আমরা সম্বোধনা একটা বন্দোবস্ত করেছিলাম। কিন্তু তখন আমরা দেখলাম যে বেশ কিছুই অনেকজনই তখন আর কি কাজে জয়েন করেননি, তো সেই জন্য একটু ডেফার করেছিলাম। আজকে আমাদের সেই প্রোগ্রামটা মূলত আর তার সাথে আজকে আমরা কোভিড বিষয়ে কিছু সচেতনতা আমরা কিছু মানুষকে আমাদের সাথে পেয়েছি, তাদেরকেও আজকে আমরা পেয়ে আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে ভাঙড় ব্লক প্রশাসনের পক্ষ থেকে তো আজকের প্রোগ্রামটা আমরা মূলত খুব সংক্ষিপ্ত আকারে করছি, যেহেতু কোভিড সিচুয়েশন সেই জন্য খুব বেশি মানুষকে নিয়ে এই পুরো প্রোগ্রামটা করা সম্ভব হলো না। আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ভাঙড়ের জনগণকে পরিষেবা দিতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করে যারা অন্য যারা আমাদের জনগণকে সেবা দিতে গিয়ে নিজেদের জীবন তুচ্ছ করে তারা সেবা দিয়ে গেছেন, তো তাদেরকে আমরা অন্যভাবে আর কি সংবর্ধনা দিতে পারিনি। আমরা গত একটা যেতে রাখি বন্ধনের দিন আমরা করেছিলাম যারা ভিসিটি যারা গ্রামে গ্রামে ডেঙ্গু প্রতিরোধের কাজ করে তাদেরকে, তো সেই দিন বিডিও সাহেবও বলেছিলেন যে যারা কোভিড পজিটিভ হয়েছিল যারা সেরে এসেছেন তাদেরকেও একটা সংবর্ধনা দেওয়ার কথা, তো সেই দিন সবাই জয়েন তো করেনি, সেই জন্যে আর কি আমরা করতে পারিনি। তো আজকে সেইটা একটা ছোট করে আমাদের ভাঙড় এক পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমরা করার চেষ্টা করেছি। একটা আর কি আপনারা যেভাবে কাজ করেছেন আপনাদের সেইভাবে আমরা হয়তো করতে পারবো না, আমাদের যেটা করবো আমরা সেটা আন্তরিকভাবে, সেটা ছোট হলে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই এইটুকু বলি। আর যেটা করার যেটা আমাদের ভাঙড়ের মানুষ আপনারা জানেন যে গ্রাম্য এলাকায় আমরা সবাই খুবই অসচেতন, তো সেই সচেতনতার জন্য আমাদের দিদিরা এসছেন, ডাক্তার এবং নিউট্রিশনিস্ট এসছেন, ওনারা আমাদের সচেতনতার জন্য কিছু বলবেন। তো এইটুকু আপনাদের জন্য আমার ভাঙড়ের মানুষের জন্য করতে পেরেছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ ভাঙড় এক পঞ্চায়েত সমিতির তরফ থেকে। আপনারা ভাঙড়ের মানুষের পাশে আছেন এবং আগামী দিনে থাকবেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইটুকু আমরা আর কি জানিয়ে রাখি, আজকে এখানে আমরা একটা কোভিড বিষয়ক আমরা আলোচনা সভারও বন্দোবস্ত করেছি। আমাদের মধ্যে আছেন ডক্টর অনিমেষ ঘোষ, তিনি প্রতিনিয়ত আমাদের ভাঙড় ব্লকে যে এই বিষয়ে একটা লড়াই করে যাচ্ছেন এবং খুব কৃতিত্বের সাথেই করছেন, সেই জন্য হয়তো ভাঙড় ব্লকে কিছু হলেও আমরা কম রাখতে পেরেছি ওখানে জায়গার তুলনায়। এছাড়া আছেন আমাদের মধ্যে পারভিন ম্যাম, উনি লেডি অর্কিডের অ্যাসোসিয়েট প্রফেসর আছেন, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে উনি অ্যাসোসিয়েট প্রফেসর আছেন। উনি করোনা সম্পর্কে উনি কিছু ইয়ে রাখবেন কীভাবে আপনারা ভালো থাকবেন এই বিষয়। এছাড়া আমাদের মধ্যে আছেন ডায়েটিশিয়ান মধুরিমা কর, উনিও আছেন। তো আমরা এনাদের কথা শুনে আজকে মূলত সমৃদ্ধ হব। যারা এখনো কোভিড হয়নি তারা আমরা সকলেই ভয় আছি যে হলে কি করব, বা এর মধ্যে আমরা কিছুটা এক্সপিরিয়েন্স হলো আমাদের মধ্যে যাদের অলরেডি কোভিড হয়েছে তারা কিভাবে এই লড়াইটা থেকে উত্তীর্ণ হলেন। কারণ আমরা জানি যে বিভিন্ন মানুষ খুব সাইকোলজিক্যালি আপসেট হয়ে পড়ছে বিভিন্ন কারণে। বিমল স্যার জানেন কিছুদিন আগে আমার ছেলেরও একটা জ্বর হয়েছিল, কিন্তু সেটাকে নিয়ে আমাদের মধ্যেও খুব ছোট বাচ্চা, তো সেই কারণে একটা প্যানিক সবাই হয়ে গেছিলাম। তো সেখান থেকে আমরাও হয়তো চলে এসেছি। তো এমনিতে মানুষজন হয়তো ততটা ভয় পাচ্ছে না, সেই জন্য হয়তো বাজারে ঘাটে তারা আটঘাট যাচ্ছে, কিন্তু হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে লোকটার মধ্যে কিন্তু একটা মানে মেন্টাল একটা ইয়ে তৈরি হচ্ছে। সেই সময় কিন্তু আমরা সকলের কাছেই আবেদন করব যারা পাড়া প্রতিবেশী আছেন বিশেষ করে তারা যেন ওই প্রতিবেশী তার যে রোগী তার সাথে যেন তারা সাপোর্ট দেয়, তাকে যেন অচ্ছুত মনে করবেন না, কারণ ইনিও একদিন সুস্থ হয়ে ফেরত আসবেন এবং স্বাভাবিকভাবেই সমাজ জীবনে তিনি যুক্ত হবেন। তো এইটুকু কথাটাই বলছি।
এইবারে আমরা নিশ্চয়ই ডাক্তারবাবুদের কথা বা ম্যাডামের কথা আমরা শুনবো। আমরা একটুখানি এরপরে আমরা চাইবো যে এক্সপিরিয়েন্সিয়ার হিসেবে, ঠিক আছে, আইসি সাহেবের দুটো কথা আমরা শুনতে চাইবো যে উনি কিভাবে পুরো ব্যাপারটাকে মোকাবেলা করলেন। কারণ উনি যখন অ্যাম্বুলেন্সে করে উঠবেন সেই সময় থেকে ওনার সাথে আমার কথা হচ্ছিল। উনি অপেক্ষা করছেন যে কখন অ্যাম্বুলেন্স আসবে, ওনার পজিটিভ রিপোর্টটা এলো, তারপর উনি ওয়েট করছেন, তারপর উনি ঢুকলেন বা পুরো বিষয়টা। তো যাই হোক, এনিওয়ে উনি সুস্থ হয়ে আমার কাজে যোগ দিতে পেরেছেন। এই জন্য নিশ্চয়ই আমরা সকলেই মানে এটা খুব ভালো লাগার দিন। তো আমি আইসি সাহেবকে বলবো। নমস্কার, আমাদের ধামর একের বিডিও সাহেব এবং ঝর্ণাদি এখানকার সহকারী সভাপতি, ওনাদের এই সুন্দর প্রয়াসটাকে আমার এবং আমার থানার তরফ থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। তো সত্যি আমার যেদিন 9th জুলাই, আমি 8th জুলাই টেস্ট করেছিলাম মেডিকেল, 9th জুলাই 4টে নাগাদ, সেই 3টে নাগাদ আমি খবর পাই যে আমার পজিটিভ, কোভিড টেস্ট পজিটিভ হয়েছে। শোনার পরে কিন্তু একটু ভয় হয়েছিল। ভয় জিনিস, বাড়িতে দুটো বাচ্চা আছে, ওয়াইফ আছে, যদি ওদেরও হয়ে যায়, ওয়াইফের হয়ে যায়, তাহলে দুটো বাচ্চাকে কে দেখবে, এই একটা টেনশন ছিল। তারপরে আমার বয়স এখন 47+, আমার সুগার আছে প্রায় 13 বছর ধরে। তো অ্যাম্বুলেন্স বা হাসপাতাল কিন্তু আমি কোনোদিন যাই, ভগবানের আশীর্বাদে বলতে পারুন বা যাই হোক, আমি এই 47 বছর বয়সে কিন্তু হাসপাতালের মুখ আমি দেখি। সুগার হয়েছে, ডাক্তারবাবু চেম্বারে গেছি, ওষুধ খেয়েছি, ঠিক আছে, চলছে। কিন্তু এই অ্যাম্বুলেন্সে ওঠা, এটা কিন্তু একটা ভয় ছিল। তো পাশে আমার অফিসার আছে রাজু দাস, ও 8 তারিখে টেস্ট করেছিল আমার সঙ্গে। আমার 3টের সময় রেজাল্ট এসেছে, ও 8 ঘন্টা পরে বলে স্যার আমারও পজিটিভ। তো ও বলছিল স্যার আমি তাহলে বাড়ি চলে যাই, আমার সরকারপুরের কাছে বাড়ি, ঝিঞ্জিরিয়া বাজার। তো ওখান থেকে অ্যাম্বুলেন্সটা আসবে, তাহলে আমি ওখান থেকে চলে যাবো। হ্যাঁ, একদম গাড়িটা থানায় রাখ, দুজন একসঙ্গে যাবো অ্যাম্বুলেন্সে, অভিজ্ঞতারা দুজন একসঙ্গে নেব। তো যাই হোক, কথাটা শুনলো এবং আমরা অ্যাম্বুলেন্স এলো ঘন্টাখানেক পরে। অ্যাম্বুলেন্সে উঠে আমরা কিন্তু যখন বামনঘাটা বেরোচ্ছি, তখন কিন্তু বিডিও সাহেব ফোন করেছে, বড়বাবু কোথায়? আমি বামনঘাটা বেরোচ্ছি, যাচ্ছি। তো আমার সিমটম কিন্তু তেমন কিছু ছিল না। আমার শুধু একটা ভেতরে ভেতরে জ্বর মনে হচ্ছে 7 তারিখ থেকে, যে নাকের ভিতরে নিঃশ্বাসটা গরম লাগছে, হাতের চাপে পায়ের চাপে একটু গরম গরম লাগছে, কিন্তু টেম্পারেচার নেই শরীরে, 97 বা 96 ক্রস করেনি। তো যেহেতু বাড়িতে বাচ্চা আছে বা আমার কাছে বহু লোক থানায় আসে, তো তাদের সুরক্ষার জন্য আমি যে চেষ্টা করিয়েছিলাম যে বাই চান্স যদি আমি কেরিয়ারও হয়ে যাই, তাহলে আমার থেকে অনেক কিন্তু চলে যাবে, যেন না হয়। তো টেস্ট করিয়ে আমি গেলাম, ওখানে ভর্তিও হয়ে গেলাম। তো আমি মাত্র 4 দিন ছিলাম, কিন্তু 9, 10, 11, 12, 13 তারিখে আমাকে ছেড়ে দেওয়া হয় ওখান থেকে। তো আমি সবাইকে একটা কথাই বলবো, যাদের সিমটম নেই, ডাক্তারবাবুরা আছেন, ম্যাডাম আছেন, ওনারা আরও আপনারা বিস্তারিত বলবেন। তো আমি যেটুকু ওখান থেকে বুঝেছি, আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য আমাদের এগিয়ে আসতে হবে। আমরা কোনো পেশেন্টকে কিন্তু অচ্ছুত যেন না ভাবি, এটা কিন্তু আমাদের শুরুতেই সবার মনে করা দরকার। কারোর বাড়িতে কোভিড হয়েছে মানে সে অচ্ছুত হয়ে গেল, সে শূদ্র হয়ে গেল, তাকে আমরা একদম ঘরবন্দি করে দেবো, তার বাড়ি থেকেও যাবো না, এটা যেন আমাদের মধ্যে না থাকে। কারণ আমি জানি না যে আমার কালকে হবে কি, আমারও তো হতে পারে, তাহলে আমাকে কে দেখবে? আমি যদি ওর সঙ্গে এই ব্যবহারটা করি, এইটা কিন্তু কিছু কিছু জায়গায় হচ্ছে, আমরা খবরেও দেখছি বা আপনারাও দেখছেন, এটা কিন্তু আমাদের শেষ করতে হবে। একই মহামারীর সময় সারা দেশ জুড়েই হচ্ছে, সারা বিশ্ব জুড়েই হচ্ছে, সেখানে মানুষকে বাঁচাতে গেলে এই সাময়িক আমাদের মানবিক হতে হবে। যেহেতু আমরা মানুষ, মানবিক দিকটা আমাদের তুলে ধরতে হবে। হ্যাঁ, কিছু হয়তো মানুষের থাকবেই, কিন্তু আমি প্রপার প্রিকশন নিয়ে যেতে পারি সেটা দেখতে হবে। আমাদের খাওয়া দাওয়া বা পড়ে আছে সেখানে তাকে হেল্প করা, এইগুলো কিন্তু দেখতে হবে। আর যেটা আমরা শুরু থেকেই সবাইকে বলে এসেছি, মাস্ক পরবে। কোথাও মাস্ক, বাড়ির বাইরে বেরোলেই মাস্ক, এই এখন যে অবস্থা আছে, মাস্ক আর এই হাত স্যানিটাইজার বা সাবান দিয়ে ধোয়া আর সামাজিক দূরত্ব মেনটেন করা, এটাই কিন্তু আসল ওষুধ এই অসুখে। বাকি আপনি হাসপাতালে ভর্তি হলে যা দেবে সেটা দেখতেই পাবেন। কিন্তু এই 3টে জিনিস যদি আমরা ব্যবহার করে থাকি, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার আর সামাজিক দূরত্ব, আশা করবো আমরা কিন্তু 80 থেকে 90% কিন্তু কোভিড থেকে মুক্ত থাকতে পারবো। আর এই বাড়ির লোকের জন্য এই চিন্তা, এটা কিন্তু আমাদের সবাইকে মানবিক হতে হবে। আমরা সবাই যদি মানবিক একটু হই, আমরা কিন্তু এটাকেও জয় করতে পারবো।
আপনি দেখবেন আমরা সবাই যদি এক থাকি একসঙ্গে লড়াই করি তাহলে কিন্তু কোভিডকে আমরা সত্যি সত্যি পরাজিত করতে পারবো, নিজেরা জিততে পারবো। তো তারপরে আমার থানায় আমার হওয়ার পরে মোট 4-5 জন 6 জন 7 জনের কিন্তু পরপর পজিটিভ এসে গেল। এবং যা হয় এটা তো আমরা নামে কলকাতা পুলিশ, এটা কিন্তু গ্রাম, আমাদের কর্পোরেশন এলাকা নেই, সবই পঞ্চায়েত। তো গ্রামের কিছু কিছু জায়গা থেকেও কিন্তু আমরা খুব কষ্ট পেয়েছিলাম। কেউ চায়ের দোকানে আমাদের চাকরি দিচ্ছিল না, কোনো দোকানে গেলে আমাদের অন্যভাবে দেখছিল। তো সেটাও আমরা মানুষকে বুঝিয়ে বুঝিয়ে আলটিমেট করতে পেরেছিলাম। এবং থানায় যারা আমাদের সিভিক পুলিশ আছে তারা বা অন্যান্য কনস্টেবল আছে তারাও কিন্তু একটা ভয় পেয়েছিল কী করবে বলে। তো আমি দেখলাম যে না, আমাকে জয়েন করতেই হবে। ডাক্তারবাবু প্রথম আমাকে 7 দিন রেস্ট দিয়েছিলেন, তখনই বলছিলেন জয়েন করে নিন 7 দিনের পর। তো আমি বললাম না, একটু দুর্বল আছে শরীর, আর 7টা দিন দিন। তো উনি আর 7 দিন দিলেন। আমি 14 দিন পরেই কিন্তু 27 তারিখে জয়েন করেছি। 9 তারিখে অ্যাডমিশন, 27 তারিখে জয়েন। তো তারপরে আমার থানা মোটামুটি এখন ঠিকই আছে। আমাদের ওই ডক্টর সাহেব মুরিদ ভোট সাহেব উনিও যথেষ্ট হেল্প করেন, আমাদের কিছু বলে বললেই বলেন হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি, সরিয়ে দিচ্ছি। তো যাই হোক, তার মধ্যে কিছু পজিটিভ হচ্ছে, ম্যাক্সিমাম নেগেটিভ হচ্ছে। তো সবাইকে নিয়ে চলতে হবে, এটাই সবাইকে বলবো। মাস্ক পরুন, সামাজিক দূরত্বটা বজায় রাখুন, আর হাত স্যানিটাইজার বা সাবান দিয়ে ধোয়াটা প্র্যাকটিসটা চালিয়ে যান। আর মানুষের মধ্যে মানবিকতা জাগিয়ে তুলতে হবে। সবাইকে বলবো মানবিক হন, অমানবিক হয়ে কিন্তু এই দুঃসময় মানুষের পাশে থাকতে হবে। এটা অমানবিক হয়ে কোনো লাভ হবে না, ক্ষতি হবে আমাদের। তো মানবিক হওয়ার জন্য সবাইকে অনুরোধ করবো। নমস্কার। ধন্যবাদ আশিস সাহেবকে। আশিস সাহেব তো যেভাবে বললেন যে মাস্ক পরার কথা, এটা অবশ্য পালনীয়। সকলের কাছেই আমাদের প্রশাসনের পক্ষ থেকে আবেদন যে আপনারা যখনই বাইরে বেরোবেন তখনই মাস্ক ব্যবহার করুন। যাই হোক, আমরা হয়তো আলোচনা প্রক্রিয়াটা এরপরে আবার চালাবো, কিন্তু মাঝখানে আমরা পেয়েছি ডক্টর আমিনুল ইসলাম, উনি অন ডিউটিতে আছেন। উনি তার মাঝখানে হচ্ছে যে কিছুক্ষণের জন্য সময় দিয়েছেন। তো উনিও কোভিড আক্রান্ত হয়েছেন এবং সেখান থেকে সুস্থ হয়ে আবার কাজে জয়েন করেছেন। যাক, ওনাকে আমরা মিনওয়াইল আমরা ইয়েটা দিয়ে দেবো। আমরা ওনাকে আমরা আমাদের পক্ষ থেকে যে সম্বর্ধনা সেটা আমরা মাঝখানে দিয়ে দেবো। তারপর আবার আমাদের যেমন আলোচনাটা চলতে থাকছে সেটা চলতে থাকবে। ঠিক আছে, না এখন না, কারণ এটা যেটা আমাদের আলোচনা সভা সেটা হচ্ছে যে কন্টিনিউ থাকবে। উনি ছেড়ে এসেছেন, সেই জন্যই ওনাকে আমরা তাড়াহুড়ো করে ছেড়ে দিয়েছি যাতে উনি আমার কাজে গিয়ে জয়েন করতে পারেন। তো যাই হোক আর কি, আমরা এরপরে আমরা একজন করে আমরা তাদের হচ্ছে যে কি অভিজ্ঞতা সেটাও শুনবো। ঠিক তেমনি আমরা শুনতে থাকবো একই রকমভাবে যারা এসেছেন তাদের সেই গুরুত্বপূর্ণ যে পরামর্শগুলো সেগুলোও আমরা শুনতে থাকবো। এরপর আমরা অনুরোধ করছি আমাদের এখানেতে ডায়েটিশিয়ান আছেন মধুরী মহম্মদ, ওনাকে আমরা আর কি কীভাবে করোনার সময় এরকম কঠিন পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখবো, নিজেকে কীভাবে সুস্থ রাখবো, হ্যাঁ এই বিষয়ে কিছু কথা বলার জন্য ওনাকে অনুরোধ করছি। আচ্ছা, ঠিক ওকে থ্যাংক ইউ। তো আমি এবারে আমরা অনুরোধ করবো আমাদের মধ্যে, আমরা খুবই আজকে কৃতজ্ঞ যে ম্যাডামকে আমাদের মধ্যে পেয়েছি এবং আমরা কিছুক্ষণ আগে কিছু ওনার অভিজ্ঞতা বা কিছু কথা আমরা শেয়ার করছিলাম। তো আমার মনে হয়েছে সমস্ত ভাঙরবাসী যারা আজকে লাইভে দেখছেন তারা সকলেই উপকৃত হবেন ওনার এই পরামর্শ শুনে এবং আগামী দিনে নিজেদেরকে সুস্থ রাখতে পারবেন। আমরা ম্যাডামকে আমরা কোভিড বিষয়ে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি।
সুপ্রভাত। উপস্থিত সকলকে, বিশেষ করে ভিডিও খবর, ভিডিও ব্লগ ডেভেলপমেন্ট অফ বনে সৌগত পাঠক স্যার, সহসভাপতি ঝর্ণা ম্যাডাম, মধু রিমা, আমি ওনার নামটা একটা অনিমেষ, ও কোন কলেজে যাই না, আমারই এনআরএসের আমারই কলেজ, সুতরাং অনেক কিছুটা হয়তো আমার পুত্র বয়সী এসআই সাহেব আর আলাদা করে তো কৌশিকবাবুর নামটা একটু বলতে হবে, কারণ উনি আমাকে এখানে আসার জন্য বলেছেন। আমাকে উনি একটা দায়িত্ব দিয়েছেন ইমিউনিটি নিয়ে বলা। আমি জানি না আমি উপযুক্ত বক্তা কিনা এই বিষয়ে, কারণ ইমিউনোলজি বা প্রতিরোধ ক্ষমতা এইটা একটা ভাস্ট সাবজেক্ট, মানে এটা নিয়েই কিন্তু এখন বিশ্ব তোলপাড়, এটার উপরেই দাঁড়িয়ে আছে ভ্যাকসিনেশন এবং সমস্তটা। তবুও আমি চেষ্টা করছি যতটা সহজ ভাষায় হোয়াট ইজ ইমিউনিটি, ইমিউনিটি কী, এর মানে ভূমিকা কী বা কীভাবে কাজ করে এগুলো বলার। যদি আমরা একটু বৃহৎ ভাবি, এটা তো গোটা বিশ্বের সমস্যা। এই পৃথিবীটা হচ্ছে একটা অসাধারণ সমন্বয় জড় আর জীবের। এর মধ্যে আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি জড়, যার মধ্যে চেতনা নেই, মানে চেতন অচেতন, আর একটা হচ্ছে জীব। এই জীবগুলোর বৈশিষ্ট্য কি আমরা ছোটবেলায় বাংলায় পড়ে এসেছি, যাদের চলন, গমন এবং বংশ বিস্তার। এই যে বংশ বিস্তার অর্থাৎ আমরা আমাদের পরবর্তী প্রজন্ম, মানে আমরা জেনারেশনকে রক্ষা করছি। এই যে রক্ষা করব, এই জন্যই যারা প্রকৃতি মানে বা যারা ঈশ্বর, ভগবান, আল্লাহ যে নামেই ডাকেন, কোনো শক্তি মানে, যেভাবেই মানো, এই প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু ওই যখন আমরা জীব হিসেবে আছি আমাদের মধ্যে থাকছে। সেটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র এককোষী জীব অ্যামিবা থেকে শুরু করে মানে আমরা তো বলি যে ঈশ্বরের মহত্তম সৃষ্টি হচ্ছে মানুষ, বা সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ, তার মধ্যেও আছে। তবে হ্যাঁ, সে প্রতিরোধের প্রকারভেদ আছে। তাহলে আমরা ইমিউনো সিস্টেম বা ইমিউনো রেসপন্স বা যে মানে কীভাবে উত্তর দেবো, এটাকে আমরা কীভাবে বলতে পারি যে আমার শরীর কীভাবে একটা জিনিসকে চিনছে। আমি যদি চিনতেই না পারি আমার শত্রু কি, তাহলে তো আমি তাকে প্রতিরোধ করতে পারবো না। তাহলে জন্ম থেকে আমাদের মধ্যে কিছুটা জিনিস থেকে যাচ্ছে, সেটাকে বলা হয় ইননেট ইমিউনিটি, আর কিছুটা আমরা অ্যাডাপ্ট করি, প্রকৃতি থেকে পাই, দ্যাট ইজ অ্যাডাপটিভ ইমিউনিটি। এই অ্যাডাপটিভ ইমিউনিটি আবার যখন জীবজগতে আমরা পড়েছিলাম তো, উদ্ভিদ আছে, প্রাণী আছে, প্রাণীদের মধ্যে আবার আছে অকার্ডাটা, মানে যাদের ভার্টিব্রা নেই এবং যাদের ভার্টিব্রা আছে। যাদের ভার্টিব্রা নেই তারা কিন্তু শুধুমাত্র ইননেট ইমিউনিটি নিয়েই জন্মায়, অর্থাৎ অ্যাডাপ্ট, মানে প্রকৃতিগতভাবে ওরা কোনো কিছু তৈরি করতে পারে না। তার কারণ ওদের শরীরে লিম্ফোসাইট বলে একটা বিশেষ ধরনের কোষ নেই। তো যখন আমরা কোনো মানে আমাদের দুটো কথা আপনারা ইতিমধ্যে শুনেও ফেলেছেন, অ্যান্টিজেন আর অ্যান্টিবডি। অ্যান্টিজেন কি, মনে রাখবেন বডি মানে নিজের বডিতে যায়, অ্যান্টিজেন মানে অন্যের যায়। এবার যে কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব, সেটা হতে পারে ভাইরাস, সেটা হতে পারে ব্যাকটেরিয়া, সেটা হতে পারে ফাঙ্গাস, তার এগেনস্টে তার উপরে সারফেস কোটিংয়ে যে প্রোটিনটা থাকে সেলের বাইরে, সেই প্রোটিনটা হচ্ছে অ্যান্টিজেন। সেই অ্যান্টিজেনটা যখন আমাদের শরীরে ঢুকছে তখন তার এগেনস্টে একটা প্রতিরোধ তৈরি করে আমাদের বডিতে, দ্যাট ইজ অ্যান্টিবডি, সেইটাই অ্যান্টিবডি। এবার শুধুমাত্র যে এই ছত্রাক ফাঙ্গাস হলেই একমাত্র অ্যান্টিবডি তৈরি হবে তা কিন্তু না। অনেক সময় যদি বলেন না স্লপ স্প্লিন্টার ঢুকে গেল, কিংবা মানে কি বলবো কোনো ফরেনে, যেমন নাকে কানে দুল পরে অনেকে দেখবেন জাম্প জুয়েলারি পরলে অ্যালার্জি হয়, ওটাও কিন্তু একটা ফরেন বডি, তাতে কিন্তু প্রোটিন নেই। তাহলে কি সমস্ত অজীব যে জিনিস যেগুলো আমরা কানে লাগাচ্ছি, বা আজকাল বোন মানে হার্ট সারাতে গেলে অনেকে বলে না ভেতরে রড ঢোকানো আছে, এমনকি এখন আমরা চোখে যে লেন্স এখন হয়, যে ক্যাটারাক্ট অপারেশনের পর লেন্স পরিয়ে দেওয়া হয়, সেটাও কিন্তু একটা ফরেন বডি। তাহলে সেই ফরেন বডির ক্ষেত্রে রিয়াকশন না, রিয়াকশনের পরিমাণটা অনেকে আবার সোনা পড়লে রিয়াকশন করে। তার মানে দেখা গেছে যে আমাদের সিস্টেম হয়তো এমনভাবে তৈরি যে ওই পার্টিকুলার মেটাল বা ওই
অজীব বস্তুর ক্ষেত্রে আমাদের অত বেশি প্রতিরোধের দরকার পড়ে না, কেননা সে এমন কিছু জিনিস সিক্রেট করে না, নিঃসরণ করে না, যা আমাদের বডি সিস্টেমকে এফেক্ট করবে। এবার প্রত্যেকটা ঘটনা যে কীভাবে বোঝাবো, এই যে ইননেট ইমিউনিটি, তাহলে এবার একটা বাচ্চা জন্মাচ্ছে, আমরা মূলত তো আজকে আমাদের আলোচনা মানব দেহের প্রতিষেধক ক্ষমতা নিয়ে, তাহলে কি হচ্ছে, আমরা কিন্তু দুটো নিয়েই জন্মাচ্ছি, ইননেটও আছে, পরে অ্যাডাপ্টিভ। ইননেট কি, একটা বাচ্চা জন্মাচ্ছে, তাহলে সে যতদিন মাতৃগর্ভে আছে তখন কিন্তু মায়ের থেকে তার ইমিউনিটি যাচ্ছে। এবং এখানে নিশ্চয়ই মধুরিমা আমাদের পর বলবে যে মায়ের নিউট্রিশন হচ্ছে ফোরমোস্ট, এবং এরকম বহু স্টাডি আছে যে যারা দুর্ভিক্ষের সময়, যারা খরার সময় জন্মানো, সেই সময় যে বাচ্চারা, যে মায়েরা প্রেগনেন্ট ছিল, সেই বাচ্চাগুলো তারা তো কম খাবার পেয়েছে মাতৃজঠরে, দেখা যাচ্ছে তারা যখন ভবিষ্যতে কিছু কিছু জিনিস মেটাবলিজম করার মতো উপযুক্ত উৎসেচক তার শরীরে নেই। এটা একটা বিরাট স্টাডি যে যদি ফেমিন বা এরকম কোনো ন্যাচারাল ক্যালামিটির পরে, বা ধরুন হিরোশিমা নাগাসাকি, এটা তো মানে দুর্বিষহ, মানে কী বলবো, কয়েকটা দশক তার মানে প্রতিক্রিয়া চলেছে। কিন্তু মানুষ সবসময় বেঁচে থাকতে চায়, মানুষ বলে না, যে কোনো জীবে বেঁচে থাকতে চায়। তো সেই যে তৈরি করার ক্ষমতা, এবার মা যখন সেই নিউট্রিশনটা ইমিউনিটিটা মা থেকে বাচ্চা যাচ্ছে, এটা বলে এটা যাচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জি। ইমিউনোগ্লোবিউলিনের 5টা আছে, মনে রাখার সহজ উপায় ড্যামেজ, তাহলে DAMEG, এতগুলো ইমিউনোগ্লোবিউলিন আছে। কোনটার সাথে কোনটা জানতে চাইলে আমি কিছু কিছু লিখে এনেছি, কিন্তু সেটা একটা স্বতন্ত্র চ্যাপ্টার। এবার হচ্ছে এই ইমিউনো সিস্টেম, তাহলে আমরা কী বুঝলাম, বাইরে থেকে কেউ আসবে, সে আমাদের শরীরকে অ্যাটাক করবে, আমাদের শরীর চাইবে যে তাকে আমরা আটকাতে। এবং এটা শুধু মানুষ বলে না, সমস্ত জন্তু জানার, এমনকি গাছেরও আছে। কোনো কোনো গাছের পাতার উপরের কিউটিকল খুব ঠিক হয়, ফণি মানুষে কী করে, সে কাঁটা থাকে যাতে তার কাছে কেউ যেতে না পারে। আবার যেগুলো ক্যাকটাস জাতীয় গাছ কেন মরুভূমি অঞ্চলে জন্মায়, তাদের খুব কম জল হলেও চলে। তো সুন্দরবনের ম্যানগ্রোভ কেন উপরে শিকড়ের উপর ওর নিউমেটাফোর বলে, তাহলে যাতে অক্সিজেনটা সারাক্ষণ জলে ডুবে থাকলে হবে না, যখন জোয়ারে ভাটায় জল চলে যাবে তখন যাতে ওইখান থেকে যেগুলোকে বলে শ্বাসমূল, সেরকম প্রত্যেকেই কিন্তু ওরকমভাবেই তৈরি হয়েছে যাতে সে বেঁচে থাকতে পারে। এইবার ইমিউনোলজির আবার ডিসঅর্ডার, মানে যে কোনো সিস্টেম, যেমন আমাদের লিভার দিয়েছে, লিভারের অসুখ হতে পারে, জন্ডিস আমরা খুব কমনলি জানি। আমাদের মানে কী বলবো, চোখ আছে, তার কিছু অসুখ হতে পারে। সেরকম ইমিউনো সিস্টেম যখন আছে, তারও কিন্তু কিছু কিছু অসুবিধাও হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে অটো ইমিউন ডিজিজ, মানে আমার নিজের শরীরে প্রোটিন বা সেলই আমার নিজের শরীর তাকে রেকগনাইজ করছে ফরেন হিসাবে। যেগুলো অটোইমিউন, যে আর্থ্রাইটিস হয়, তারপরে ওই হাসি মতো থাইরয়েডাইটিস হয়, সেগুলো হচ্ছে আমার নিজের শরীরই কিন্তু রিঅ্যাক্ট করছে তার সাথে। তাহলে একটা অটোইমিউন ডিজিজ হতে পারে। আর একটা হচ্ছে ইনফ্ল্যামেটরি ইনফেকশন ডিজিজ, সবসময় মানে বিভিন্ন রকম ডিজিজ। আর একটা হচ্ছে ক্যান্সারও কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিজিজ, যেখানে আমার নিজের সেল অতিরিক্ত পরিমাণে বাড়ছে, নিওপ্লাসিয়া হচ্ছে, সেইটা আর একটা ডিজিজ। আর একটা আমরা যেটা শুনেছি, যেটা আমরা যখন 83-84 ডাক্তারিতে জয়েন করেছি, হঠাৎ এলো HIV/AIDS, বললো লোকে এত উশৃঙ্খল জীবনযাপন করছে, এইটা তার ফল, ঈশ্বরের এটা শাস্তি, সেই জন্য এরকম হচ্ছে। পরে পরে আমরা দেখলাম যে ওটাও একটা রেট্রোভাইরাস ছিল, এবং সেখানে সেই মানুষগুলো বেশি অ্যাফেক্টেড হচ্ছে যাদের ইমিউনিটি কম, দোজ হু আর ইমিউনোডেফিশিয়েন্ট। এবার আমি একটু আগেই বলেছিলাম দু রকমের ইমিউনিটি আছে, একটা ইননেট আর একটা অ্যাডাপ্টিভ। ইননেট ইমিউনিটি হচ্ছে ও একটা কিছু হলো, ধরুন মানে রিয়াকশনটা ওরা মনে থাকে না, ইমপ্রিন্ট হয় না, মেমোরি থাকে না। কিন্তু যদি অ্যাডাপ্টিভ ইমিউনিটি হয়, যেমন যার একবার চিকেন পক্স হয়েছে, তার আর চিকেন পক্স হবে না, লাইফ লং ইমিউনিটি হয়ে গেছে। তার কারণ আমার বডি চিনে রেখেছে ওইটার জন্য, আসলে তখন সেটা তার প্রতিষেধক জিনিসটা এত বেশি পরিমাণে তৈরি করবে যে সেটা আর হবে না। এটাকে বলে ইমপ্রিন্ট মেমোরি। কিন্তু ইননেটে কিন্তু এই জিনিসটা হবে না। আর যেটা হচ্ছে আপনার অ্যাডাপ্টিভ ইমিউনিটি, সেটা কিন্তু অনেক সময় একটু ডিলেড রিয়াকশন হয়, মানে এক্ষুনি হলো এক্ষুনি রিয়াকশন, এতদিন সময় লাগলো। বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যাডাপ্টিভ ইমিউনিটি দিয়ে, এই যে আমাদের হাঁচি কাশি ফ্লু হয়, এগুলো কিন্তু মোস্টলি তাতেই সেরে যায়।
পাতা বা কাঁটা, সেরকম আমাদের কি একদম স্কিন থেকে শুরু হবে। এই যে কন্টিনিউইটি অফ দ্য স্কিন, স্কিনের কোনো কাটা ফাটা নেই, এটা কিন্তু আপনার ফার্স্ট লেয়ার অফ ডিফেন্স, প্রথম প্রতিরোধ করছে এটা। সেই জন্য কি আমরা আগুন লেগে গেলে হাতটা রিফ্লেক্সে সরিয়ে নিচ্ছি। সে আমাকে এবার কোনো ইনফেকশন, ধরুন এই যে গাছের বিছুটি পাতা লাগলে চুলকালো, এই চুলকালাটাও সিগন্যালিং করে দিয়েছি, তাহলে আমরা সেখানে সেটা ধুয়ে ফেলছি বা সুদিন কোনো কিছু লাগাচ্ছি। এই স্কিন হচ্ছে ফার্স্ট লেয়ার অফ ডিফেন্স। তারপরে চোখের জল, চোখের জল হচ্ছে হাইলি সল্ট কন্টেনিং, কিছু কিছু এনজাইমসও বোধহয় আছে, আমি ডিটেল জানি না এগুলো, কিন্তু এই যে ওয়াটারি সিক্রিশন এটা হচ্ছে প্রোটেক্টিভ ফর দ্য আই। সেরকম হচ্ছে নেজাল সিক্রিশন, নাক দিয়ে যে আমাদের মিউকাস যে থাকছে, সেরকম মুখের মধ্যে থুতু থাকছে। খুব কমনলি আমি যেহেতু গাইনি প্র্যাকটিস করি এই হোয়াইট ডিসচার্জ, বাট দ্যাট ইজ প্রোটেক্টিভ। একটা নির্দিষ্ট মাত্রার বেশি হয়ে গেলে তখন সেটা ডিজিজ। সুতরাং এই প্রত্যেকটা জিনিসই ঈশ্বর বলুন বা নেচার আমাদের কিন্তু দিয়েছে সেই অর্গান সিস্টেমকে প্রোটেক্ট করার জন্য। এবার ধরুন এই হাঁচি বা কাশি, এটাও কিন্তু একটা প্রোটেক্টিভ রিফ্লেক্স। আপনি দেখবেন কোনো একটা খাবার যখন রান্না করি না বিষম লাগে, তার মানে নেচার চাইছে ওইটা শ্বাসনালীতে ঢুকে গিয়ে যদি আপনার ট্রেকিয়া বা ওটার মধ্যে চলে যায় তাহলে আপনার শ্বাস প্রশ্বাসের অসুবিধা হবে। সেই জন্য নেচার ওটাকে কেশে বার করে দিতে চাইছে। সুতরাং দ্যাট ইজ অলসো আ প্রোটেক্টিভ মেকানিজম, যেটা করে ওটাকে বের করে দিতে পারবো। এখন এই যে প্রতিরোধ ক্ষমতাটা, তাহলে আমি একটু আগে বললাম ইননেট আর অ্যাডাপটিভ। অ্যাডাপটিভটা আমরা কেন পাচ্ছি না, আমাদের মধ্যে লিম্ফোসাইট আছে, যাদের ইমিডিয়েট ইমিউনিটি হচ্ছে, তাদের মোস্টলি শ্বেতকণিকা হোয়াইট ব্লাড সেলের যে নিউট্রোফিল, সেটা এইগুলো কার কার উপর ডিপেন্ড করছে। একটা হচ্ছে নিউট্রোফিল, ম্যাক্রোফাজ, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট এবং আরও অনেক কিছু আছে। সেই জন্য কমপ্লিমেন্ট কতটা তৈরি হবে, কী হবে, সেগুলো নির্ভর করে যে আমার শরীরে কতটা প্রতিরোধ ক্ষমতা আছে। এবং এটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে অফ কনসেপশন, মানে যেদিন আমাদের একটা ওভা দিয়ে একটা স্পার্ম দিয়ে ফার্টিলাইজেশন নিষিক্তকরণ হলো এবং সেই বাচ্চাটা তৈরি হচ্ছে, সেই ভেরি ফার্স্ট ডে থেকে কিন্তু এটাও ইমপ্রিন্ট হচ্ছে। As early as 5 weeks from the last day of first day of last menstrual period, এখন এতটাই উন্নত সিস্টেম আমরা কিন্তু বাচ্চার হার্ট সাউন্ড অবধি পিক আপ করতে পারি। যেদিন পিরিয়ডের ফার্স্ট ডে সেখান থেকে 35 ডেজ পরে, বোঝা যাচ্ছে? তার মানে অনেক রকম কিছু হবে না, 1 মাসে কিছু নেই, ওতে জান নেই, এগুলো এই আইডিয়া ঠিক। তার মানে তখন থেকেই শুরু হচ্ছে। সেই জন্য মায়ের নিউট্রিশন খুব দরকার। সেখান থেকেই কিন্তু আমাদের স্তম্ভ হয়ে পড়া হচ্ছে, যেটা আমরা আগে বলা হতো যে হলুদ, যে প্রথম যে ব্রেস্ট মিল্ক কলোস্ট্রাম, সেটা আগে ডিসকার্ড করতে বলা হতো এবং লোকে বলতো মধু দাও, যেটা এখন বলা হচ্ছে যে কমপ্লিটলি রং আইডিয়া, পুরোটাই ভুল। কারণ মধু হচ্ছে একটা বাইরের জিনিস, সেটা স্টেরাইল না আনস্টেরাইল আমরা জানি না। এবং বাচ্চা যখন জন্মাচ্ছে সে কিন্তু বাইরের খাবার হজম করার জন্য যে উপযুক্ত সিস্টেম, তার কিন্তু যেমন অনেক লিভার এনজাইম ডেভেলপ করে না ছোটো বাচ্চা, এই জন্য বলে না যে প্রথম 6 মাস শুধু মায়ের দুধই খাবে, তার কারণ ওর সিস্টেমটা ওরমভাবেই তৈরি। তাহলে ওই যে কলোস্ট্রামটা দেওয়া হলো সেইটা কিন্তু বাচ্চার ইমিউনিটির জন্য দরকার। এবার প্রথম 6 মাস চেষ্টা করা উচিত যে বাচ্চা যেন, এমনকি জলেরও দরকার, কারণ হিউম্যান মিল্ক কন্টেন্ট অ্যাজ হাই অ্যাজ 96 to 97% ওয়াটার, মানে জলেরও দরকার। এটা এই কারণেই এখন এত এমফেসিস বা স্ট্রেস দিয়ে বলা, সেটা হচ্ছে যদি আমরা পিছিয়ে যাই, যখন মনুষ্য সভ্যতা, যখন আমরা যদি ভাবি যে সমস্ত জীবই কিন্তু সৃষ্টি হয়েছে, এবার একমাত্র মানুষই সেই প্রাণী, সে কিন্তু প্রকৃতিকে যেভাবে পেল সেভাবেই সে ব্যবহার করলো না। মানুষ কিন্তু প্রকৃতিকে নিজের মতো করে ব্যবহার করতে চায়। বাঘ কিন্তু সে রাত হলে অন্ধকারে বনে থাকে, সকাল হলে আবার বনে শিকার করে। মানুষও শুরুতে তাই ছিল, একটা নির্দিষ্ট দল বেঁধে মানুষ যেত, এক জায়গায় শিকার করতো, ফলমূল খেত, পশু পাখি শিকার করতো, সেখানটা শেষ হয়ে গেলে আবার তারা দল বেঁধে যেত। প্রথম মানে ইতিহাস পড়লে দেখা যায় যে প্রথম মানুষ যখন এই যূথবদ্ধ জীবন শুরু করলো, সেটা হচ্ছে কখন না, যখন মানুষ কৃষিকাজ,
অর্থাৎ তাদের খাবারের জন্য আর দূরে দূরে যেতে হলো না। তার মানে কি, মানুষ শিখলো খাবার তৈরি করা, যেই খাবার তৈরি করলো তাহলে ওর মুভমেন্টের দরকার হলো না, তখন তারা এক জায়গায় থাকতে শিখলো। কিন্তু বাকি সমস্ত জীব কিন্তু তা করে না। তারা যেরকম যেরকম পাচ্ছে সেই অবস্থাতে তাদের জন্ম মৃত্যু, তাদেরও অসুখ হচ্ছে, তাতে কিছু বেঁচে যাচ্ছে, কিছু মরে যাচ্ছে, এইভাবে বছরের পর বছর চলছে। আর মানুষ চেষ্টা করলো সমস্ত জিনিসের উপর নিজেদের মানে কি বলবো, ফলিত বিদ্যার অনুশীলন করতে। খুব ছোটবেলা থেকে আমরা একটা রচনা করতাম, আমার মনে হয় এখনো সেই রচনা খুব মানে প্রাসঙ্গিক। সেটা হচ্ছে 9, 10-এর মধ্যে প্রত্যেককেই একবার করে লিখতে হয়েছে তোমার জীবনের লক্ষ্য কি আর বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। এটা বোধহয় সবাইকে লিখতে হয়েছে এবং প্রত্যেককেই আমরা একবার না একবার লিখেছি। প্রথম লক্ষ্য হচ্ছে টিচার হবো, কারণ তখন আমাদের সামনে থাকতো ওই টিচারটাই আমাদের আদর্শ। আর একবার করে লিখতাম ডাক্তার হবে এবং বিনা পয়সায় চিকিৎসা করবো। দুটোই পরে বুঝতে পেরেছি যে ওটা ওই সময়ের প্রাসঙ্গিকতা, হ্যাঁ, পুরোটা এরকম করা সম্ভব হয় না। আর বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, সেইখানে প্রসঙ্গে যেটা বলবো, আমি তো চোখের সামনেই দেখতে পাচ্ছি বিজ্ঞান কত এগিয়েছে। মোবাইল ইউজ করছি, এই ইউজ করছি, তাতেও কিন্তু আমি অনেক কিছু ভালোভাবে পারি না। আমার ছেলে আমাকে এখন বলে কিছু কটা অশিক্ষিত লোক আছে, আমি নাকি তাদের মধ্যে একজন, কেননা আমি সব ফাংশন ঠিকমতো করে করতে পারি না। তার মানে ওই যে আমার ওই ইমপ্রিন্টটা ছোটবেলা থেকে হয় না। এটা ভাবার কারণ নেই যে আমার বাচ্চা প্রচণ্ড বুদ্ধিমান, কম্পিউটার দারুণ করছে। সব বাচ্চাই বুদ্ধিমান, কেননা ও ছোটবেলা থেকে পেয়েছে, আমি ছোটবেলা থেকে পাইনি। এবার তবুও সেটাকে রেজিস্টার আমরা কী করে করাবো, তাহলে হচ্ছে নেসেসিটি, প্রয়োজনীয়তা। এবার যদি আমার হতো যে আমাকে ওই কম্পিউটারের উপরেই নির্ভর করে জীবনটা চালাতে হবে, তাহলে আমি টেকনিক আমি শিখি। কিন্তু আমার ততটা নির্ভরতা নেই, তাই আমি বললাম বাবা আমি ওটা পারি না। সেই না পারি বলার বিলাসিতাটাকেও আমি দেখাতে পারি। ইমিউনিটির ক্ষেত্রে কিন্তু এরকম কোনো জায়গা নেই, হয় তোমার ভেতরে থাকতে হবে, তবে তুমি ওটা প্রতিরোধ করতে পারবে, যদি না থাকে তাহলে তুমি প্রতিরোধ করতে পারবে না। তা হঠাৎ আমরা এতদিনের পরে ইমিউনিটি নিয়ে এত সজাগ হলাম কেন? না এই সাম্প্রতিক করোনা বা কোভিড, যেটা হচ্ছে নভেল করোনা ভাইরাস, যেটা এর আগেও ছিল, সার্স এসছে, মার্স এসছে, এমনকি ইবোলা ভাইরাস ছিল, নিপা ভাইরাস ছিল। এই মাঝে মাঝে দেখবে হঠাৎ করে বার্ড ফ্লু, তখন আর মুরগি টুরগি খাওয়া যাবে না বলে সেই নিয়ে কিছু লোক বললো রান্না করে খেয়ে নিলে কিছু হবে। এখন ভাইরাসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা জড় আর জীবের মধ্যবর্তী জায়গা। এবার এদের শুধুমাত্র আমি জানি না, নিশ্চয়ই এইটুকু আমরা যারা মাধ্যমিক ক্রস করা সবাই করেছি যে আমাদের একদম ন্যূনতম ইউনিট হচ্ছে একটা ক্রোমোসোম। ক্রোমোসোমের এটা হচ্ছে রাদারফোর্ডের মানে ওই ওয়াটসন ক্রিক মডেল, যাতে দুটো হেলিক্স থাকে, আরএনএ আর ডিএনএ। এই আরএনএ মানে ভাইরাসগুলো হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, সেই জন্য তারা যত ইচ্ছে চেঞ্জ করে দিতে পারে। এখন এই যে কোভিডটা এলো, প্রায় গত বছরের নভেম্বরে চীনের উহানে প্রথম হলো, যিনি হুইসেল ব্লোয়ার ছিলেন তাকে চীন গভর্নমেন্ট চেপে দিল ইত্যাদি ইত্যাদি, তারপরে বিভিন্ন রাজনৈতিক ধর্মীয় চর্চা, কিন্তু করোনা বুঝিয়ে দিলে এগুলো সমস্তই বৃথা। আমি এখনও বিরাজ করছি, এবং সে বিরাজ কেন করছে তার কারণ হচ্ছে সে ক্রমাগত নিজেকে চেঞ্জ করতে পারছে। করোনার ক্ষেত্রে একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে যে করোনা কিন্তু একমাত্র মানুষ থেকেই মানুষে যায়। যেমন ডেঙ্গি একটা ভাইরাল ডিজিজ, কিন্তু ডেঙ্গি কিন্তু মানুষ থেকে মানুষের, মানে ওনার ডেঙ্গি হয়েছে, আমি ওনাকে গিয়ে খাবার দাবার দিলাম বা একটু যত্নআত্তি করলাম, মাথায় হাত বুলিয়ে দিলাম, তাতে কিন্তু ডেঙ্গি আমার হবে না, বিকজ ওই ইন্টারমিডিয়েট হোস্ট ওই মশাটাকে আমার চাই, তবে সেই মশাটা আমায় কামড়ালে তবে আমার ডেঙ্গি। করোনার ক্ষেত্রে সেটা নয়। সেটা নয়ের যেমন একটা সুবিধা আছে, অসুবিধার জন্য এই বারবার সোশ্যাল ডিস্টেন্সিং, হাত ধো, মাস্ক পরো ইত্যাদি ইত্যাদি। এইবার করোনা নিয়ে সারাক্ষণ ধরে বিভিন্ন লোক বিভিন্ন তথ্য যে যার মতো করে দিয়ে যাচ্ছে। কয়ে কোরআন, রয়ে রোজা, নয় নামাজ, বয়ে গোমূত্র, তার থেকে বেরিয়ে মানে যে যেভাবে পাচ্ছে। কিছু লোক পাঁপড় বানিয়ে ফেললো, কিছু সারাক্ষণ ধরে ভিটামিন সি খেলেই নাকি সেটা একদম পুরোপুরি ঠিক হয়ে যাবে। এই যে এত কিছু গল্প, তার কারণ আমরা এখন বুঝে পাচ্ছি না আমরা ঠিক কী করবো। সত্যি কথা বলতে কি, টু বি ভেরি অনেস্ট অ্যান্ড ফ্র্যাঙ্ক, এক্ষুনি রাতারাতি আমার ইমিউন সিস্টেম চেঞ্জ হবে, কারণ আমি এতদিন ধরে যা খেয়ে আসছি তার জন্য আমার বডি ইমিউনিটি একটা জায়গায় আছে। হ্যাঁ, আমি তাকে একটু হ্যাসেল করতে পারি, কিন্তু এরকম নয় করোনা স্পেসিফিক একটা মানে কীভাবে বলবো, করোনা নির্দিষ্ট করে একটা ইমিউনিটি আমার বডিতে তৈরি করবো। বোঝাতে পারলাম?
যে যেটা প্রত্যেকে যেটা বলছে যেটা ম্যান্ডেটরি, কিছুদিন আগে আনন্দবাজারে একটা খুব বড় লেখা বেরিয়েছিল যে শুধুমাত্র মাস্ক দিয়ে ইনফ্লুয়েঞ্জাকে কীভাবে আটকানো হয়েছিল। আমি আজকে নিয়ে আসলে ভালো হতো। সুতরাং মাস্ক ইজ ম্যান্ডেটরি। মাস্ক কেন ম্যান্ডেটরি? মাস্ক ম্যান্ডেটরি এই কারণে, এবার N95 ট্রিপল লেয়ার অনেক কিছু আমি সব ছেড়ে দিচ্ছি, সমস্ত বিতর্কের উদ্যোগে শুধু একটাই বলেই যে আমরা কজন বসে আছি। কিন্তু দেখুন, আমি যেমন এই মুহূর্তে ওনার মাস্কটা ঠিক নাকের নিচে আছে। মাস্ক যদি পরতে হয় দয়া করে প্রপারলি মাস্ক পরুন উইথ দিস নেজাল গার্ড। হলো, মাস্ক যদি খুলতে হয় পুরো মাস্ক খুলুন। হ্যাঁ, মাস্ক চিনে ঝুলিয়ে রাখা বা গলায় রাখার জন্য নয়। যখন আপনি চিনে ঝুলিয়ে রাখছেন বা গলায় রাখছেন তখন আমি ধরে নিচ্ছি ওর বা ওর মাস্ক মানে ওর থেকে যে ভাইরাসটা আমার আউটার সারফেসে লেগেছে সেটাকে আমি আরো যত্ন করে আমার নাকের নিচে বা গলার কাছে আরো বেশিক্ষণ রেখে দেবো। সুতরাং মাস্ক যখন আমরা পরবো তখন আমরা পরবো, যখন খুলবো তখন খুলবো। এরপর হচ্ছে ডিস্ট্যান্সিং। এই টার্মটা সোশ্যাল ডিস্ট্যান্সিং হবে, সামাজিক দূরত্ব হবে না, কী হবে আমি এই ভাষার কচকচিতে গেলাম না। এবার ডিস্ট্যান্সিং প্রথম বলা হয়েছিল লোকে প্রচণ্ড পরিমাণ সবজি থেকে শুরু করে দুধের প্যাকেট, পাউরুটির প্যাকেট সব ধুয়ে ফেলছিল সাবান দিয়ে কিছু কিছু লোক। হ্যাঁ, আমি বলছি না তারা মানে যাই হোক সব কিছুর একটা এক্সট্রিম দিক আছে। তো এখন বলছো ওই সব কন্ট্যাক্টে খুব বেশি মারাত্মক চেঞ্জ হবে। তাহলে চেঞ্জ কখন না ডেফিনেটলি একজন, কারণ তিনি সিমটোম্যাটিকও হতে পারেন, অ্যাসিমটোম্যাটিকও হতে পারেন, তার সাথে আমার কন্ট্যাক্ট পিরিয়ড কত বেশি তার উপরে নির্ভর করছে ভাইরাস লোড, মানে কত বেশি ভাইরাস ঢুকবে। এই কত বেশি ভাইরাস ঢুকলে আমার বডি কতটা প্রোটেক্ট করতে পারবে, এই হচ্ছে টোটাল থিওরি। তাহলে আমরা চেষ্টা করব। আজকাল অনেকেও খুব বাড়িতে বিরক্ত হয়ে গেছি, কুটুম বাড়ি যাবো। আমি যেহেতু এই রিজিয়ানে এখন অবশ্য আমি চেম্বার স্ট্রিক্টলি বন্ধ রেখেছি, কিন্তু আমার কাছে এরকম ফোন এসছে একদিন গভীর রাতে একজন ফোন করে বললো, আচ্ছা দিদি শোনো, ওই করোনা বলে কিছু আছে, সবাই বলতেছিল ও কেন্দ্র এরকম করে বলছে মনে হয় ঢোকানোর জন্য। এরকম একটা কোয়েশ্চেন আমার কাছে এসছে। আমাকে গভর্নমেন্টের জব, যেহেতু টেলিমেডিসিন পোর্শন এখন আমাদের ম্যাডাম এটাকে খুব এনকারেজ করছে, দুদিন টেলিমেডিসিনে বসতে হচ্ছে। আমার কাছে একটা ফোন এলো, শুনুন আমার স্ত্রীরও করোনা হয়েছে, আমারও করোনা হয়েছে, আমরা দুজন একই দপ্তর বসে শুই, আমরা কি মাস্ক পরবো? একজন আমাকে প্রশ্ন করেছে, আমার তো করোনা হয়েছে, আমার করোনা পজিটিভ, আমি একদিন বালতি থেকে জল ঢালছিলাম, সেই জল ছিটকে আমার মায়ের গায়ে লেগেছে, তার কি করোনা হবে? মানে প্রশ্নের কি বলবো ব্যাপ্তি মানে সত্যি সত্যি আমার অজানায়। হ্যাঁ, তাহলে এখন জানার মধ্যে কোনটুকু আছে? একটা হচ্ছে এই যে বাজারে মানে আমার মানে মনে হয় যে সেদিন অরিন্দম একটা ইন্টারভিউ দিচ্ছিল, প্রায় দেখবেন ইন্টারভিউ দেয় অরিন্দম আমাদের এই কলেজে, বলেছিল একটা জাত শুধু বাজার করে শেষ হয়ে গেল, মনে হলো জীবনে আমরা বাজার করি। মানে একদিন আমার মানে ফ্ল্যাটের একদিন গেছে, বলছে আমি একটু গ্রোসারি মাছ কিনছি, কিছু লোক গায়ের উপর চলে এসেছে, তো ও আবার একটু সরে গেছে, লোকটা আবার তার পাশে এসেছে, তখন ও বলেছে আপনি না আমার পিঠের উপর চলে। তো এই জায়গাগুলো কিন্তু আমাদের পরিহার করতে হবে। আমি যাওয়ার সময় দেখতে পাবো পাগলাহাটে হাট বসেছে, চৌভাগায় হাট বসেছে, কিন্তু এই চেতনা আমাদের নিজেদের মনের ভেতর থেকে আসতে হবে। এই যদি না আসে, অনেকেই নামাজ পড়তে পারছে না, এই মন্দির খুলে দিচ্ছে, মসজিদ খুলে দিচ্ছে কেন? 3 মাস লকডাউনে কি কোনো ধর্ম আটকে ছিল না। অনেক বলছে কিছু হবে না। আমার এখানে জেরক্সের দোকানের লোকের সাথে চেনা আছে, তাকে সে বলেছে যে তুমি একটু মাস্ক পরে, ও আমাকে ওইসব দেখিও না, তো করোনা রুগীর সাথে শুতে পারো না, আমার তাতেও করোনা। এই যে একটা সিউডো লেভেল অফ কনফিডেন্স, এটা শুধুমাত্র অজ্ঞতাটা কিন্তু পরিহার করতে হবে। এবার তাহলে কি হলো, এটা কি হলো আমাদের ইমিউনিটিটা, তাহলে আবার প্রসঙ্গে ফিরে আসি। সেই ইমিউনিটিটার মধ্যে কিছু ফিজিওলজিক্যাল রেগুলেশন আছে। তার মধ্যে একটা হচ্ছে হরমোন, আমাদের শরীরের হরমোন কিভাবে কাজ করে, যেমন ফিমেল সেক্স হরমোন যেগুলো, সেগুলো কিন্তু ইমিউনোস্টিমুলেটর। সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে এসএলই রোগ, সিস্টেমিক লিপোসাইট ডায়াবেটিস, সেগুলো পিউবার্টির হোমিওপ্যাথির রেশিও সাধারণত মেলদের বেশি, পুরুষদের বেশি, সবই সাধারণত। মেডিকেল সায়েন্সের এটাই মজা, দো ইটস আ সায়েন্স বাট ইট ইজ নেভার 2 + 2 = 4। যে একটা হয়তো 0.25 মিলিগ্রাম অ্যাপ্রাক্সে আমি 6 ঘন্টা ঘুমালাম, ভিডিও সাহেব 8 ঘন্টা ঘুমালাম, পাশের জন্য হয়তো ঘুমোলোই, কিন্তু দেখা গেছে হয়তো 90% লোক ওটা 6 থেকে 8 ঘন্টা ঘুমায়, সেই জন্য আমরা ওটা দিচ্ছি। তো ইট ইজ অলওয়েজ আ সায়েন্স অফ প্রবাবিলিটি।
স্টাডি করে করে কেস স্টাডি রিপোর্টে এখানে আসছে। নেক্সট হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি নিয়ে এখন প্রচুর কথা হচ্ছে, সেটা মধুরিমা বলবে। এর পরের আরেকটা বলবো স্লিপ অ্যান্ড রেস্ট। এইটা কিন্তু ইমিউনিটির জন্য খুব দরকার। এই যে একটা সার্কাডিয়ান রিদিম বলে যে রাত্রিবেলা আমরা ঘুমোবো, সকালে ঘুমতে করবো, ইটস এ সার্কাডিয়ান রিদিম। আমরা এখন বেশিরভাগ ক্ষেত্রে সারাক্ষণ ওই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকছি। আমি নিজে বলছি, আমি নিজেও ভীষণ রাত জেগে পড়তে ভালোবাসতাম, তখন মোবাইল না খাতা কলমেই পড়তে হতো। কিন্তু বলা হচ্ছে অ্যাডিকুয়েট স্লিপ ইজ আ মাস্ট ফর কী বলবো ইমিউনো সিস্টেমটাকে ঠিকমতো রাখার জন্য। এই যে স্যার বললেন যে ওনাকে 7 দিন রেস্ট, এই যে একটা উইকনেস, যে কোনো ইনফেকশন জানবেন তার একটা নির্দিষ্ট সময় থাকে ওই পুরো ক্ষমতাটা ফিরে পাওয়ার জন্য, যেটাকে কনভালসেন্স পিরিয়ড বলা হয়। সেই সময়টা কিন্তু রেস্ট একটু দিতে হবে। সুতরাং অ্যাডিকুয়েট স্লিপ অ্যান্ড রেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে নিউট্রিশন অ্যান্ড ডায়েট। ডায়েটের মধ্যে আমরা যা খেতাম প্রোটিন রিচ খাবার তো অবশ্যই খাবেন, কত পরিমাণে খাবেন, কী খাবেন নিশ্চয়ই মধুরিমা বলবে। এবং প্রচুর জল, এটা কিন্তু বিশ্বপ্রধান দেশ, মিনিমাম 4 লিটার জল তো গরমকালে খাবে। এবং এই নিউট্রিশনের মধ্যে প্রোটিন, ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট আছেও বলবে, এবং কিছু কিছু ভিটামিনস, যার মধ্যে অনেকেই এখন দেখবেন আর ভিটামিন সি দোকানে পাওয়া যাচ্ছে, লোকে টমেটো খেয়ে ফেলছে, কোনো দরকার নেই। একটা এমনি লেবু, যদি লেবুরও আকার হয়, টমেটো খান, তত প্রচুর ভিটামিন সি আছে। আপনাকে অল্টারনেটিভ সোর্সেসও জানতে হবে। এরপর হচ্ছে রিপেয়ার অ্যান্ড রিজেনারেশন। আমাদের কিন্তু প্রত্যেক সময় ইমিউনো সিস্টেম যখন তার কাছে চ্যালেঞ্জ যাচ্ছে, সে নিজেকে আবার তৈরি করছে। কিছু কিছু প্রাণী থাকে না যার একটা মানে সেগুলো অবশ্যই অ্যামফিবিয়া, মানে ভার্টিব্রেট নয়, একটা অঙ্গ খসে গেলে কিছুদিন পর আবার রিজেনারেটেড হয়। আমাদের সেগুলো হয় না। যাদের রিজেনারেট হয় তাদের ইমিউনিটি কম, যাদের রিজেনারেশন হয় না তাদের ইমিউনিটি বেশি। এবার ইমিউনিটির কথা যখন বলবো তখন আরও দুটি কথা আমাদের অবশ্যই বলতে হবে। তার মধ্যে একটা হচ্ছে ইমিউনো ডেফিসিয়েন্সি, মানে কিছু লোকের ইমিউনিটিটা কম আছে, ডেফিসিয়েন্সি হতে পারে। একটা অটোইমিউনিটি শুরুতেই বলছিলাম, আর একটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি, খুব মিনিমাম জিনিসে এত বেশি রিয়াকশান হচ্ছে। অনেকের ওই যে ডিম খেলাম হাইপার সেন্সিটিভিটি হয় না, সাথে গায়ে অ্যালার্জি বেরোলো। এটা কিন্তু এই সিম্পল চুলকোনো অ্যালার্জি বেরোনো থেকে ডেথ, মৃত্যু অবধি হতে পারে যদি ইডিমাটা ভোকাল কর্ডে এতটাই বেশি হয় আর শ্বাস নিতে পারছে। তাহলে হাইপার সেন্সিটিভিটি ওরা, হাইপার সেন্সিটিভিটির আবার অনেকগুলো টাইপ আছে। এবার ইমিউনো ডেফিসিয়েন্সি কত, যে ইংরেজিতে একটা কথা আছে, আমরা রং সাইড অফ 40, 50-র উপরে গেলে ধীরে ধীরে বডি ইমিউন সিস্টেমে একটু একটু করে হ্রাস হতে থাকে। এটা নেচার, মানে তৈরি হয়। সুতরাং এখানটায় এটাকে বলা হয় ইমিউনোসেনেসেন্স, মানে ইমিউনিটিরও বয়স হচ্ছে, তাই না? সেরকম সেই জন্য আমাদের 50-র পর আরও বেশি সচেতন হওয়া দরকার। বারবার বলছি বয়স্ক লোকটা একটু কম বেরোবেন সেইটা। এরপর হচ্ছে থাইমাস বলে আমাদের একটা গ্ল্যান্ড আছে। কিছু কিছু বাচ্চাদের মাসল পাওয়ার ডিস্ট্রফি এসব হয়, তাদের ক্ষেত্রে অনেক সময় কম বয়সে থাইমাস অপারেশন করে দিতে হয়। যাদের থাইমাস অপারেশন হয়ে থাকে তাদের কিন্তু ইমিউনো সিস্টেম একটু কম্প্রোমাইজ থাকে। আর একটা হচ্ছে ইনঅ্যাডিকুয়েট নিউট্রিশন, যেটা আমি শুরু থেকে বলছি, সেই যে নিউট্রিশনের শুরু হচ্ছে মাতৃগর্ভ থেকে। সুতরাং বাড়ির ছেলেদের আমরা বেশি খাওয়াই, কিন্তু উচিত হচ্ছে মেয়েদেরকে যত্ন করে খাওয়ানো। আর নেক্সট হচ্ছে যে মানে কিছু কিছু জিনিস, যেমন ধরুন ইনহেরিটেড একটা ব্যাপার আর অ্যাকোয়ার্ড। ইনহেরিটেড কি, যাদের ওই যে কিছু কিছু ডিজিজ থাকলো, যেমন গ্র্যানুলোমেটাস ডিজিজ থাকলো, তাদের ইমিউনিটি একটু এফেক্টেড। আর যাদের পরে কোনো ডিজিজ হলো, যেমন যাদের ওই HIV/AIDS হচ্ছে, তাদের ইমিউনো কম্প্রোমাইজড হচ্ছে। আর অটো ইমিউনিটি তো বললাম, আমার নিজের সেলই আমার কাছে প্রোটিন বলে, মানে রং প্রোটিন বলে আমাদের সিস্টেম তাকে মার্ক করছে। আর হাইপার সেন্সিটিভিটির আবার 4টি টাইপ আছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। 1 আর 4টাই মোস্টলি। 1টা হচ্ছে অ্যালার্জি, যেটা IgE, আর টাইপ 4 হচ্ছে ডিলে, যেটা 2-3 দিন পর হয় কিন্তু তার একটা অ্যালার্জিক ম্যানিফেস্টেশনে। আর একটা ইডিওপ্যাথিক টাইপ বলে। ইডিওপ্যাথিক টাইপটা আমরা যখন ডাক্তারি পড়ি তখন আমরা এটাকে ব্যবহার করি এইভাবে, ইডিওটিক টু দ্য ডক্টরস, মানে আমরা তো বুঝেই উঠতে পারছি না। উল্টো বললাম নাকি, ইডিওটিক টু দ্য পেশেন্ট তো প্যাথেটিক ফর ডক্টরস। হ্যাঁ, আর ডক্টরসদের কাছে প্যাথেটিক আমরা বুঝে উঠতে পারছি যে কী করবো, দ্যাট ইজ ইডিওপ্যাথিক, মানে তার প্রকৃত ডেফিনেশন জানা নেই। এইবার আমরা কি করছি, ওই যে বললাম মানুষই একমাত্র জীব যে প্রকৃতিকে যেমন পেয়েছিল তেমন ব্যবহার করলো না।
তো মানুষ কিন্তু এই ইমিউনিটিকেও ম্যানিপুলেট করে আজকাল। কীরকম ম্যানিপুলেট করে? ইচ্ছা করে একটা পেশেন্টকে ইমিউনো সাপ্রেস করে রাখে। কখন? এই যে আমরা কিডনি বলি না, কিডনি প্রতিস্থাপন করছে, লাং প্রতিস্থাপন করছে। এবার লাং তো আমার থেকে নিয়ে আর একজনকে দিয়েছে, তাহলে পুরো জিনিসটাই তো ওর জন্য ফরেন প্রোটিন, মানে ফরেন পুরো জিনিসটাই। তাহলে তার ইমিউনিটি লেভেলটা এমন নামিয়ে রাখতে হবে যাতে সে ওইটার এগেনস্টে রিয়াক্ট না করে, নাহলে তো ও নেবে না, ওটা রিজেক্ট হয়ে যাবে, গ্রাফট রিজেকশন। তাহলে আমরা ইমিউনো সাপ্রেশন করছি। হ্যাঁ, আর কিছু কিছু অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রেও কিন্তু আমরা ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ দিই। আর একটা হচ্ছে ইমিউনো স্টিমিউলেশন করতে হয়। যখন ক্যান্সার হয় তখন কিন্তু আমরা ইমিউন সিস্টেম স্টিমুলেট করি। লাস্ট আমি বলবো ইমিউন সিস্টেমের যেটা সুপ্রিম ইউজ, দ্যাট ইজ দ্য জেনারেশন অফ ভ্যাকসিন। তাহলে আমরা ভ্যাকসিন কী করে তৈরি করি? সেটা হচ্ছে একটা যদি কোনো জীবাণু আমাদের দেহে গেল, তাতে আমার দেহ তাকে রিকগনাইজ করে তার এগেনস্টে একটা অ্যান্টিবডি। মানুষ কী করলো? আমরা তো হতেই দেবো না, মানুষ তো সমানে আয়ু, আমরা চাই যে আমরা আরও বেঁচে থাকি। তখন বলা হচ্ছে যে আমরা যদি, যেটা আমি চিকেন পক্সের উদাহরণ দিলাম, যে আমার সিস্টেম সেটা জেনে গেছে, কিন্তু যার চিকেন পক্স একবারও হয়, সে কিন্তু কন্ট্যাক্টে থাকলে অলমোস্ট 100% তার চিকেন পক্সটি হবে। এটাতে এতটাই চলছে কন্টাজিয়াস। তাহলে কি বলছে যে ওই ভাইরাসটা লাইভ অ্যাটিনিউয়েটেড বলে একটা কথা আছে। অ্যাটিনিউয়েটেড মানে ওর রোগ তৈরি করার ক্ষমতাটাকে নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে, জিনিসটা জীবন্ত আছে। পোলিও ভাইরাস হচ্ছে লাইভ অ্যাটিনিউয়েটেড ভাইরাস। এখন কিন্তু লাইভও দেওয়া হচ্ছে, দ্যাট ইজ স্কিল্ড ভাইরাস। যত দিন যাচ্ছে সবসময় তো এক্সপেরিমেন্টেশন চলছে। তো যেমন ইউরোপিয়ান কান্ট্রিজে বা ওয়েস্টার্ন কান্ট্রিজে প্রত্যেক শীতকালে বয়স্ক লোকরা একটা করে ফ্লু শট প্রত্যেক শীতে নেয়, এবং ওরা প্রত্যেক শীতের আগে থেকে ভিটামিন সি খেতে, এক্সট্রা ভিটামিন সি খেতে শুরু করে। কিছু লোক দেখেছে তাদের। এখন এই যে কোভিডের জন্য ভ্যাকসিন, প্রথম কথা যতটা এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি কোনো জিনিস হয় না। তার কারণ রোগটাকে তো আমরা এখন বুঝেই উঠতে পারি। প্রত্যেক দিনই আমরা একটা করে নতুনতর তথ্য দিচ্ছি বা পাচ্ছি বা শুনছি বা দেখছি। ঠিক আছে? তাহলে আমরা কি করব? আর একটা হচ্ছে কোনো ভ্যাকসিন বা ওষুধ বাজারে আসতে, ওষুধের তো 12 বছর সময় লাগে ফ্রম দ্য ফার্স্ট ডে অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। কারণ প্রথমে সেই ওষুধ টেস্ট করতে হয় কোনো মানে অ্যানিমাল মডেলে। সেই অ্যানিমাল মডেলে সাকসেসফুল হলে তারপরে সেই ওষুধটাকে পারমিশন পেতে হয়। তারপরে হেলথি ভলান্টিয়ার, মানে যারা সুস্থ এবং তারা ভলান্টিয়ার করবে যে ঠিক আছে আমরা এটা অ্যাকসেপ্ট করতে রাজি আছি। তারপরে একটা স্মল কোহর্ট অফ ডিজিজড ভলান্টিয়ার, যাদের সাপোর্ট সিস্টেম আছে, যে কিছু হলেই তাকে আমরা ম্যানেজ করতে পারি। ড্রাগ ট্রায়াল হয়, ফেজ 1 ফেজ 2। ওই যে কদিন আগে দিল পুতিন বলেছে তার মেয়েকে দিয়েছে, এটা দিয়ে উনি প্রমাণ করতে চাইছেন আমার মেয়েকে দিয়েছি মানে আমি কতটা শিওর হয়েই দিয়েছি। কিন্তু কোনো ভ্যাকসিন যদি আইডিয়ালি বলা হয় এত তাড়াতাড়ি আসাটা খুব আনলাইকলি। তারপরে হচ্ছে কত ডিফারেন্ট স্ট্রেন আছে, উই নেভার নো। নেক্সট হচ্ছে কোনোদিনই আমি 15ই আগস্ট ভ্যাকসিন বের করবো বা আমি ডিসেম্বরের শেষে ভ্যাকসিন বের করবো, এরকম কেউ কখনো বলতে পারে। 3 নম্বর হচ্ছে যে একটা স্টাডি কিছুদিন আগেই দেখছিলাম, খুব সম্ভবত ফ্রান্স, আমি ফ্রান্স নামে যাই হোক, যেখানে কোভিড হয়ে গেছে এরকম লোকদের 3 মাস পর তাদের রিইনফেকশন হচ্ছে। তাহলে যার অসুখ হয়ে ইমিউনিটি দিতে পারলো না, তার ভ্যাকসিন কী করে ইমিউনিটি দেবে, সেটাও ব্যাপার। তাহলে সেটা আরেকটা হচ্ছে যদি 3 মাস পর হয়, তাহলে কি ভ্যাকসিনটা আমাদের প্রতি 3 মাস অন্তর নিতে হবে? এরকম হাজারো একটা প্রশ্ন। কিন্তু তারপরেও বলা হচ্ছে যে না, হয়তো আরও কোনো কী বলবো ফাইনাল টিউনিং বা আরও কোনো কিছু আছে, যেটা সত্যি সত্যি আমার সাবজেক্টটা না, আমি বেশি জানিও না, এটা নিয়ে আমার বেশি বলারও ঠিক না। কিন্তু একটা জিনিস জানবেন, কোনো কিছু কিন্তু মিরাকল সম্ভব। যা হবে সেটা ধীরে ধীরেই হবে। এবং আমাদের যেগুলো মনে রাখা দরকার সেগুলো হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, বারবার করে হাত, সবসময় স্যানিটাইজার না দিলেও চলবে। আর একটাও বিতর্কের বিষয় এসছে, প্রথমে তো শুরু হচ্ছিল সব জায়গায় ক্লোরিনেটেড ব্লিচিং ওইটাকে স্প্রে করা হচ্ছে, তাতে করেও কিন্তু ন্যাসেল ক্লোরিন নেচারের জন্য হাই কনসেন্ট্রেশনে সবসময়
করা হচ্ছে, এটাও কিন্তু এখন প্রশ্নের মুখে। আর একটা হচ্ছে যে সবসময় আমরা স্যানিটাইজার যাতে 70% অ্যালকোহল অ্যান্ড অ্যাবাভ থাকছে সেটা আমরা ইউজ করবো কিনা, এই নিয়েও আমাকে ফোন করেছিল। দিদি অ্যালকোহল মানে তো মদ, তাহলে মুসলমানরা ওটা লাগাবে কী করে, এ প্রশ্নও আমাকে করছে। মানে সত্যি মানুষই পারে এটা। তো আমার সহজ সমাধান হচ্ছে কোনো বিড়ম্বনার মধ্যে না গিয়ে একদম সিম্পল সাবান যেটা, সেটা যদি আমরা বেশিক্ষণ ঘষে উই হ্যাভ টু ওয়েট টিল দ্য বাবল ফর্মস। তার কারণ হচ্ছে তার মানে কিন্তু ওই পুরো জিনিসটা ঘষাটা হলো না, ধুয়ে ফেললাম, ফাট করে ফেলে দিলাম, তাহলে ওই জন্য খুব একদিন ছিল না 20 সেকেন্ড মিনিমাম ঘষতে হবে। আমরা যাতে মুখ, হাত এবং পা, এবার শুরুতে হচ্ছিল লোকে বললো কি সব থেকে খারাপ চটিটা পড়ে যাবে, পা ঢেকে রাখো, জুতো মোজা পড়ো। তারপরে বললো না না, পা ঢেকে রেখো না, তাহলে এসে ধুতে পারবে। এবার সবাই তার মতো করে, যেমন আমি কি করি, যে চটিটা বাইরে ওটা বাইরে, এবার সব বাড়িতে সবসময় চটি বাইরে রেখে দেওয়ার পারমিশন নেই, তাহলে এমন চটি করতে হবে যেটা আমি সত্যি সত্যি বাইরে ধুয়ে ফেলতে। আর প্রত্যেকবার চুল ভিজিয়ে স্নান করা সম্ভব না, যাদের এক্সপোজার, মানে এখানে ধরে নিচ্ছে এক্সপোজার কম, কিন্তু যদি আমি সত্যি সত্যি পেশেন্ট দেখতে যাবো তাহলে আমি মাথাটাও কাভার করে যাবো, মানে যতটা কাভার করা সম্ভব। এরপরে পিপিই কিট যারা ডিরেক্টলি কাজ করছে তাদের জন্য, সেগুলো তো অন্য চ্যাপ্টার। আর একটা হচ্ছে যে মাস্কটা অবশ্যই যখন জনসমাগম হবে মাস্ক কিন্তু মাস্ট, এবং এটা মানসিক প্রস্তুতি রাখতে হবে, এটা আগামী বেশ কিছু দিনের জন্য, 1 মাস 2 মাস, অন্তত আরও 6 মাস তো কথা। এইগুলো করলে আশা করা যাচ্ছে আর যে কোনো সময় জানবেন যখন কোনো ন্যাচারাল ক্যালামিটি হয়, যেমন বন্যা বা যেমন কি বলবো আর্থকোয়েক, ভূমিকম্প, তাতে কিন্তু মানুষ মানুষের কাছে আসে, প্রতিবারই কিন্তু পরস্পর থেকে দূরে সরিয়ে যায়। সবাই সন্দেহের দৃষ্টিতে, যিনি অ্যাফেক্টেড হয়েছে তিনি জানেন। আমার নিজের সিনিয়র রেসিডেন্ট, তার বাবা মা কাগজেও দিয়েছিল, বলছে ম্যাডাম ওদের বাড়িতে লোকনাথ বাবার মানে পুজোতে সারা পাড়ার লোক খেতে আসে। বলছে মনে হচ্ছে ম্যাডাম আমরা যেন কোনো ক্রিমিনাল অফেন্স করেছি যেদিন এসে বাবাকে নিয়ে গেল অ্যাম্বুলেন্স। তো এই জায়গা থেকে আমাদেরকে বেরোতে হবে। মানুষ মানুষকে সবচেয়ে বেশি উপকার করতে পারে, আবার মানুষ মানুষকে সবচেয়ে বেশি দূরে সরিয়ে দিতে পারে। সবসময় মনে রাখবেন আজকে ওনার হয়েছে, কাল আমার হবে। যদি আমার মধ্যে এই বোধটা থাকবে, দেখবেন পরস্পরের কাছে আসার প্রবণতা। আর একটা আমার মনে হচ্ছে কিছুটা বোধহয় আমরা বড্ড বেশি মেকানিক্যাল হয়ে যাচ্ছিলাম। হয়তো বলতে পারেন এটা নিজের ছোটবেলা আমার স্কুলের একজন টিচার বলেছিলেন যে মন্বন্তর বলে বা যাই বলে বোধহয় প্রকৃতির প্রতিশোধ বা উপরওয়ালার শাস্তি, যে যেভাবে দেখবে, কিন্তু ওই যে বাঁচতে হবে। ঈশ্বর কিন্তু পৃথিবী সৃষ্টি করেছেন ধ্বংসের জন্য না, তাই জন্য ধ্বংসের পরেও আমরা মাথা তুলে দাঁড়াবো। আমি একটা ছোট্ট কবিতা দিয়ে আজকেরটা শেষ করছি। এখন তো একটা ঝড়, এই ঝড়ের পরবর্তী যে আশা, এই সব কিছু শেষ হলে আমি একবার যাব ধানসিঁড়িটির তীরে, দুধার বাঁধানো হাদসান বা স্বচ্ছতার টেমস না, আমি শুধু যাব কাদামাখা ধানসিঁড়িটির তীরে। ফেস চ্যাট বা ভিডিও কলে নয়, সন্তানের মুখ ধরে একটা চুমু খাবো। এই সব কিছু শেষ হলে আমি আমার গ্রামের বাড়ি যাব, সেই পুকুর ঘাটে মা কাকিদের সাথে জল ছিটিয়ে জল কাটিয়ে একবার ডুব দেব। গাছ কোমর দূরে সারিদের সাথে খুব একচোট হল্লা করব। এই সব কিছু শেষ হলে ফোন না করে, ইমেল না পাঠিয়ে এমনি একদিন হঠাৎ আমার ফুপুর বাড়ি যাব। কোল্ড ড্রিঙ্ক বা কফি নয়, গাছ থেকে সদ্য পাড়া ডাবের জল খাবো। রায় কাকিমার কাছে কাঠপিড়িতে বসে সাদা আলুর তরকারি আর ফুলকো লুচি। এই সব কিছু শেষ হলে আমি যেতে চাই রায়চরণের কাছে, যেখানে চন্নফু বলে হারিয়ে যাওয়া এক শিশুকে নিয়ে লেখা হবে এক অসাধারণ প্রত্যাবর্তনের গল্প। আর গফুর মিয়াকে জিজ্ঞাসা করব দুগাছি ঘর সে পেয়েছিল কিনা তার মহেশের জন্য। এই সব কিছু শেষ হলে একবার যাব রথের মেলা, যেখানে হারিয়েছিল রাধারানী, আর ঘুরে আসবো পাথর চাপুরি। ঠাকুরকে বলবো
এত শাস্তি আর দিও না। আল্লাহকে বলবো তুলে নাও তোমার গজব। আর কিছু শেষ হলে মায়ের চোখ এড়িয়ে বাবার শাসন পেরিয়ে একবার আমি তোমার কাছে যাই। হোয়াটসঅ্যাপে স্ফুরিত অধরের ছবি নয়, ফেসবুকে কোনো উচ্চকিত পোস্ট নয়, আমি তোমার কাছে যাব হিজলের বন পেরিয়ে খোলা আকাশের নিচে ধান সিঁড়িটির পাশে। কাজল লতায় পাতা কাজল, দুপাশে বেলুনি, উজ্জ্বল কমলা সবুজ শাড়ি, কোনো শীতাতাপ নিয়ন্ত্রিত কাফেতে নয়, বুড়ো বটের নিশ্চিত প্রশ্রয়ে, ভীরু চোখ এধার ওধার, অপ্রস্তুত পাজামা ফতুয়া, খুব সাবধানে একবার তোমার ঠোঁট ছোঁয়া। নমস্কার, আসুন আমরা দিদি এখানে করে কাজ দেখে সেটা করে ভালো লাগছে। থ্যাংক ইউ। তো একাধারে দেখা গেল যে ডক্টর পারভিন বানু উনি শুধুমাত্র ওনার নিজের ক্ষেত্রেই খুব প্রতিষ্ঠিত তা না, তার সাথে সাথে ওনার মানে কবিতা লেখার এই পরিসরে উনি যথেষ্ট দক্ষ। সত্যি আমরা মুগ্ধ এবং আমরা আশা করছি আগামী দিনে এই কোভিড স্টেজ পেরিয়ে আবার আমরা আমাদের যে পুরনো যে ইয়েগুলো সেগুলো আমরা পাবো। যাই হোক, আমি এবারে আমাদের মধ্যে আছে ডক্টর অনিমেষ ঘোষ, আমাদের বিএমএইচ নর্থ বিপিএসসি, ওনাকে আমরা অনুরোধ করবো এই বিষয়ে করোনা সংক্রান্ত যে বিষয়গুলো আমরা এখন আনটাচ রয়ে গেল সেই বিষয়গুলোকে হাইলাইট করতে মূলত। তারপরে আমাদের মধ্যে ডায়েটিশিয়ান আছে মধ্যে ওনার কাছে আমরা সবাইকে নমস্কার জানাচ্ছি। ডক্টর পারভিন বানু ম্যাডাম সব একদম খুব সুন্দর করে বুঝিয়েছেন। উনি ইমিউনিটি লেভেল, ইমিউনিটি কাকে বলে, কীভাবে হয়, কীভাবে কোভিড-19টা হচ্ছে, খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। এবং এটা আমাদের মানে গৌরব যে উনি আজকে এখানে এসে এত সুন্দরভাবে বুঝিয়েছেন এবং এই যে ফেসবুক লাইভ আমরা করছি, আশা করি সব মানুষই হাওড়বাসী এবং অন্যান্য থেকেও শুনছে এবং যা যা এখানে বলা হচ্ছে সেগুলো যেন তারা প্রকৃতভাবে করলে আমরা যে কোভিড-19 যেটা এখন সারা বিশ্বে একটা আতঙ্ক এবং ভয়, শুধু ভয় না, মানুষের যে জীবনহানি হচ্ছে সেটাও তো আছে। তো এই যদি কিছু আমরা 3-4টে জিনিস, বেশি কিছু আমাদের করতে হবে না, 3-4টে জিনিস আমরা যদি করি তাহলে কিন্তু আমরা কোভিড-19 ইনফেকশন হবো না এবং আমাদের আত্মীয় স্বজন, আমাদের বাবা মা, আমাদের বয়স্ক যারা আছেন তারা সুস্থ থাকবে। এই ভাইরাসটা আপনার 300 মাইক্রনের সাইজ, একটা বড় সাইজেরই ভাইরাস। এই ভাইরাসটা তাই আমরা যদি যখন আমরা এটা একবার বলা হচ্ছিল যে বাতাসে ওড়ে, একবার বলা হচ্ছে বাতাসে ওড়ে না, কিন্তু আমরা এখন ধরেই নেবো যে বাতাসে উঠছে না। এই যদি আমরা মানুষের একজন অপরজনের সঙ্গে যদি 2 গজ কিংবা 6 ফুটের যদি দূরত্বতা বজায় রাখি, তাহলে কিন্তু যদি আমার কোভিড-19ও হয়, আমার থেকে যদি 6 ফুট দূরে কেউ থাকে তার কিন্তু হবে না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এটা হচ্ছে মানে যেহেতু কফ, কাশি বা ড্রপলেটস এটা দিয়ে হয়, তো এটা যখন আমি কাশছি বা আমি খাচ্ছি সেই জিনিসটা কিন্তু আমার গায়ে, হাতে, পায়ে, আমার জামায়, আমার ঘড়ি, আমার আংটি, আমি যে শাখা কলা বালা করে থাকি সেগুলোতে কিন্তু পড়ছে। তো এই বিষয়টা খুব জরুরি, কারণ আমরা যখন আমি হাঁচি কাশি করছি আমার হাতে পড়ছে এবং সেই হাতটা দিয়ে আমি জল খাচ্ছি, সেই হাতটা দিয়েই কিন্তু আমি দরজা খুলছি, সেই হাতটা দিয়ে আমি নিত্য প্রয়োজনীয় কাজ করছি। এই জন্যই বারবার বলা হচ্ছে যে বারবার স্যানিটাইজার কিংবা হাতে সাবান দিলে 20 সেকেন্ড, ম্যাডাম যেটা খুব সুন্দরভাবে বললেন, আরও গুরুত্ব দিয়ে বললেন যে যখন বাবল হচ্ছে সাবান দিয়ে সেইটা বজায় রাখা। তাহলে আমাদের যে অ্যালকালি সোপগুলো আছে সেই ভাইরাসের যে লাইপোপ্রোটিন কোড থাকে সেগুলোকে ভেঙে দেয়, বা অ্যালকোহল বেস মিনিমাম 70% অ্যালকোহল থাকতে হবে। 70% অ্যালকোহল থাকলে আমরা জানি না বাজারে কি আছে, কিন্তু যেটা সাইন্টিফিক্যালি 70% আবাভ 70% সেটাই একমাত্র কার্যকর করে। কারণ ভাইরাসটা আপনার লাইপোপ্রোটিন কোড আছে, এই লাইপোপ্রোটিন কোডকে ভাঙতে গেলে একমাত্র আপনার কস্টিক সোডা লাগবে বা অ্যালকালি লাগবে, কিংবা অ্যালকোহল যেটা মিনিমাম 70% কনসেন্ট্রেশন, তার নিচে হলে কিন্তু ভাইরাসটা মরবে না। তো সেই জিনিসটা আমরা যদি গুরুত্বপূর্ণ বারবার করে হ্যান্ড স্যানিটাইজার, যেখানে আমরা হাত ধোয়ার মানে প্রবলেম জল নেই সেখানে হ্যান্ড স্যানিটাইজার, যেখানে সম্ভাবনা আছে হাত ধোয়ার জল আছে সেখানে চেষ্টা করবো সাবান দিয়ে, কারণ সাবানটা কিন্তু অ্যালকোহল থেকে আরও ভালো। এইটা যদি করি তাহলে আমরা কি করছি, আমাদের যে গায়ে হাত পায়ে
যদি আমাদের ইনফেকশন থাকে, যে জীবাণুগুলো পড়ছে সেগুলো কিন্তু মরে যাচ্ছে বা ধুয়ে যাচ্ছে, যেটাই হোক। তাহলে আমি যখন এখান থেকে বেরিয়ে গেলাম, আমার যদি কোভিড-19 হয়ে থাকে, আমি যখন দরজাটা খুলবো তখন কিন্তু আমার হাত দিয়ে ওইখানে লাগছে। ওই জন্য যখন আমরা ঢুকছিলাম, দেখবেন ওখানে একজন ছিলেন যে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সবার হাতটা স্যানিটাইজ করতে বলছিল। এটাই কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। তো আমাদের এই একটা বিষয় হচ্ছে দূরত্ব বজায় রাখা, মিনিমাম 6 ফুট। দ্বিতীয় ব্যাপার, হ্যান্ড স্যানিটাইজেশন কিংবা সাবান দিয়ে হাত ধোয়া, যেখানে সম্ভব সাবান দিয়ে হাত ধোবেন। আমরা সবাই হ্যান্ড স্যানিটাইজারের উপরে খুব জোর দিচ্ছি, কিন্তু তার থেকে কিন্তু সাবানটা আরও বেশি কার্যকর। তৃতীয় বিষয়, এটা দেখা গেছে যদি আমি একজন নর্মাল ব্যক্তি, আপনি একজন কোভিড-19 পেশেন্ট, যদি দুজনেই মাস্ক পরে থাকি, তাহলে ইনফেকশনে না হওয়ার চান্স 90%। যদি এবং ম্যাডামকে খুব সুন্দরভাবে মাস্কটা পরানো, মানে শুধু মাস্ক আমি এখানে পরলাম, আমার গালে রেখে দিলাম, আমার চুলের ওপর রেখে দিলাম, সেটা কিন্তু আরও ক্ষতিকর। কারণ কি, ভাইরাসটা অনেক সময় মাথায় দেখবেন, অনেকে এখন হ্যান্ড ক্যাপ পরে যাচ্ছে, অনেকেই আপনার ফেস শিল্ড করছে। তো এই আমাদের মাথায়, আমাদের গালে, আমাদের এই গলায় ফলায় কিন্তু ভাইরাসটা থাকতে পারে। এবার আমি যখন এই যে মাস্কটা যখন গলায় দিচ্ছি, সেখান থেকে কিন্তু ওটা যাচ্ছে এবং চান্সেস অফ ইনফেকশন, মানে ইনফেকশন হওয়ার হারটা আরও বেশি হয়ে গেল। এই জন্য আপনি মাস্ক পুরোপুরি ভালোভাবে করুন, আনারা করবেন না। কিন্তু কখনো ওই মাথার ওপর রেখে দিলাম, চুলের ওপর রেখে দিলাম, কিংবা গলায় চুলে রাখলাম, সেটা করবেন না, কারণ তাতে ইনফেকশনটা আরও বেশি করে হবে। তো যেটাতে ছিলাম যে আমরা যদি 6 ফুট দূরত্ব বজায় রাখি এবং দুজনে যদি মাস্ক পরা যায়, মানে যেখানে আমরা যাচ্ছি সেখানে দুজনে যদি মাস্ক পরে থাকি, তাহলে কিন্তু ইনফেকশনের চান্স 90% নেই। দ্বিতীয় ব্যাপার, আরেকটা জিনিস দেখা যাচ্ছে, জনসমাগম এখন এইখানে খুবই হচ্ছে, এটা খুব দুঃখজনক। মার্কেট প্লেস তো হোক, সেটাও মানা যায় না, কিন্তু যেখানে আপনার 1000, 1200, 1500 জন জনসমাগম হচ্ছে, সেখানে কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি 10-15 জন কিন্তু পজিটিভ পেশেন্ট আছেই। এবং যাকে কিছু টেস্ট করলে দেখা যাচ্ছে এখন 60 জনের মধ্যে টেস্ট করলে 10 জন পজিটিভ আসছে, এবং এই 60 জনের কোনো সিমটম নেই। তো যেখানে 10,000, 1500 জন জমায়েত করছেন, সেখান থেকে কিন্তু চান্সেস অফ ইনফেকশন অনেক বেশি। এই জনসমাগমটা যদি একটু কিছুদিন, আর তো 3-4 মাস কিংবা 6 মাস যাই বলে যদি কমানো যায়, যদি এটা আমরা একটু বিরতি থাকি, তাহলে কিন্তু কোভিড-19 ইনফেকশনটা অনেক কমে যাবে। এবং এই বিষয়টা শুধু জনসমাগম ওই যেখানে 1500, 2000 সেটা না, বাজারে, বাসে, আমরা বাসে দেখছি, বাসের লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। একটা ভ্যানে, যে কাটা ভ্যান যেগুলো চলে এখানে, সেই ভ্যানে কেউ মাস্ক করছেন না, শুধু 10-12 জন একসঙ্গে বসে আপনারা যাচ্ছেন। এটা অনুরোধ করবো, এটা বন্ধ করুন, এটা নিজেদের সেফটির জন্য এটা বন্ধ করুন। এখান থেকে কিন্তু ইনফেকশনটা হওয়ার বেশি। কারণ আপনারা ভাবছেন যে কোভিড-19 হলে কী হবে, 7-8 দিন থাকবো বাড়িতে, সেরে যাবে। সেটা কিন্তু সবার জন্য এটা হচ্ছে না। আমাদের খুবই দুঃখের বিষয়, দেখতে পারেন 100 জনের মধ্যে 2-3 জন কিন্তু মারাও যাচ্ছে। যে কোনো মৃত্যুই দুঃখজনক। তাই সবাইকে অনুরোধ করছি যে এরকম এই যে জনসমাগম হচ্ছে, সেটার থেকে বিরতি থাকুন এবং সবসময় সামাজিক দূরত্বটা বজায় রাখুন। তাহলে 4-5টা জিনিস যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু আমাদের কিন্তু এই কোভিড-19 ইনফেকশন হওয়ার চান্সটা অনেক কম। প্রথমত হচ্ছে মাস্ক পরা বাধ্যতামূলক, যেখানেই যাবেন মাস্ক পরে যাবেন এবং মাস্কটা সবসময় নাক এবং মুখ ঢেকে যাবে। দ্বিতীয়ত হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার কিংবা সাবান। এইটা একটা ব্যাপার যে সাবানটা যেখানে জল আছে, সাবানটা ইউজ করার চেষ্টা বেশি করুন, এবং যেখানে জল নেই সেখানে আপনি হ্যান্ড স্যানিটাইজার করুন, কিন্তু 40 সেকেন্ড ধরে, 40 সেকেন্ডের কম না। জাস্ট আমি দিলাম, হাতটা ধুয়ে রেখে দিলাম, সেরকম কিন্তু কখনোই করবেন না। মিনিমাম 40 সেকেন্ড ধরে হ্যান্ড স্যানিটাইজার করবেন। তৃতীয়ত হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখুন। যেখানেই যান না কেন 6 ফুট, একজনের থেকে আরেকজনের মিনিমাম ডিস্টেন্স 6 ফুট থাকতেই হবে। সে আপনি হসপিটালে যান, আপনি বাজার করতে যান, আপনি ব্যাংকে যান, আপনি কোনো অফিসে যান, দেখবেন যে আপনার থেকে অন্য একজনের 6 ফুট ডিস্টেন্স যেন থাকে। চতুর্থ, জনসমাগম এখনকার দিনে একটু বিরতি রাখুন, এটা একদম বিনীত আবেদন। তাহলে কিন্তু যদি না করেন, তাহলে কিন্তু ইনফেকশনটা খুব বাড়াবাড়ি হচ্ছে। এবং আমি আজকে বলে রাখি, আমাদের অলরেডি 100 ওপরে কেস হয়ে গেছে এবং
দুঃখের বিষয় একজন মারাও গেছে, বাকি আমাদের 76 থেকে 77 জন বাড়ি ফিরে এসছে এবং এখনকার আমাদের যে অ্যাক্টিভ কেস সেটা মোটামুটি 50 জন। তো এই যে ইনফেকশন আমরা এখন যে পদ্ধতিটা নিয়েছি সেটা আমরা সাব সেন্টার মানে উপস্বাস্থ্য কেন্দ্র, যেটা আপনারা পোলিও সেন্টার বলেন, সেখানে গিয়ে টেস্টটা করাচ্ছি। এটার কি হবে, আপনি আগে কি হতো, আমাদের নলহুড়িতে পরীক্ষাটা হতো, আপনাকে সেই বাকরি, দুর্গাপুর, ডুমরি, সেই দূরবর্তী স্থান থেকে অটো করে ভ্যান করে আসতে হতো আপনাকে নলহুড়িতে। আপনার পয়সাও যেত, আপনারও সেই মোটর ভ্যান, সেই একই জিনিস। তো আমরা পৌঁছে যাবো আপনার কাছে। আমরা সাব সেন্টারে গিয়ে আজকেও হচ্ছে, আজকে আপনার চাঁদপুরে হয়েছে, কালকে আপনার বদলা হয়েছিল, তার আগের দিন ভাটিকোটা হয়েছিল, কালকে হবে ডুমরিতে। মানে আমরা কি করছি, আমরা পৌঁছে যাবো আপনার কাছে। আপনাকে নলহুড়িতে আসতে হবে না লালারাস দেওয়ার জন্য। আপনাদের কাছে বিনীত আবেদন যে আপনারা এই টেস্টটা করান। এই টেস্টটা আপনারা যদি অ্যাসিম্পটোমেটিক থাকেন তাহলে কিন্তু খুব একটা যে সমস্যা তা নয় যে আপনাকে তুলে নিয়ে যাওয়া হবে, আপনাকে এক্ষুনি করে দেওয়া হবে, বা আমাদের বিডিও সাহেব বা ডক্টর পারভিন ম্যাডাম যেটা বললেন, বা আমাদের আইসি সাহেব যেটা বললেন, যে কারোর যদি করোনা হয় তাকে ভয় পেয়ে লাভ নেই। অবশ্যই তার থেকে সামাজিক দূরত্ব, কিন্তু তাকে আমরা কোনো ঘেন্না করবো না বা আমাদের একাকিত্ব করবো না। আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে পাশাপাশি থাকবো। এবং কলকাতায় একটা টিম অলরেডি হয়ে গেছে, যারা যেখানে করোনা হচ্ছে তারা খবর পেলেই সেখানে উদ্ধার কাজে যাচ্ছে। আমরাও চেষ্টা করবো আমরা ভাঙড়ে এরকম একটা কিছু করার জন্য, কারণ অনেক সময় এখন যে কেস হচ্ছে আস্তে আস্তে বাড়ছে, এটা পুরোপুরি হেলথ ডিপার্টমেন্টের উপরে সম্ভব হচ্ছে না যে তারা গিয়ে সবসময় উদ্ধার করে নিয়ে যে সেফ হোম কিংবা কোনো এমআর ভাঙড় হসপিটালে ভর্তি করার। আমরা যদি এরকম একটা টিম করতে পারি যে এখানে যারা কোভিড ওয়ারিয়ার আছে তারা গিয়ে হেল্প করবে এই হেলথ ডিপার্টমেন্টকে, যে এই পেশেন্টগুলো যেখানে অসহায় পড়ে রয়েছে। তো সেই জন্যই বলছিলাম, যেখান থেকে আসছিলাম, যে অ্যাসিম্পটোমেটিক হলে খুব একটা ভয় নেই। আমি আগেও বলেছি যে হ্যাঁ, 100 জনের মধ্যে হয়তো 2 জন বা 3 জন মারা যাচ্ছে, কিন্তু টেস্টটা করানো দরকার। কারণ একজন থেকে আজকে 2 জন হবে, 2 জন থেকে 4 জন, 4 জন থেকে 16 জন, এরকম করে কিন্তু অনেক বাড়ছে। তো এটা চেষ্টা করানো একটাই, কি যদি আপনার করোনা হয়ে থাকেন, আপনি যদি সচেতন হন, আপনি বাড়িতে থাকবেন কি সেফ হোমে থাকবেন সেটা আমরা আলোচনা করব, কিন্তু অবশ্যই টেস্টটা করান। আমরা সাব সেন্টারে পৌঁছে গেছি টেস্টটা করানোর জন্য। আপনাদের কাছে বিনীত আবেদন, আপনারা সাব সেন্টারে আসুন, মানে পোলিও সেন্টারে আসুন এবং টেস্টটা করিয়ে নিন। টেস্টটা করার কোনো ক্ষতি নেই। টেস্টটা করতে আপনার 15 মিনিট থেকে আধ ঘন্টা লাগে এবং আপনারা অন স্পট রেজাল্ট পেয়ে যাবেন। কালকে থেকে যেটা শুরু হচ্ছে, 15 মিনিট থেকে আধ ঘন্টার মধ্যে আপনারা রিপোর্ট পেয়ে যাবেন যে আপনি পজিটিভ কি নেগেটিভ। এবং পজিটিভ হলে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি কোথায় যাবেন। আপনার যদি সেফ হোমের বেড খালি থাকে আপনাকে অবশ্যই সেখানে নিয়ে যাওয়া হবে, কিন্তু কাউকে কোনো জোরদারি কিছু করার কিছু নেই, কাউকে কেউ টেনেও নিয়ে যাবে না, কোনো প্রশাসনে কিছু বলবে না। তো একটাই আবেদন যে আপনারা আসুন। আমরা কিন্তু সাব সেন্টারে পৌঁছে গেছি টেস্টটা করানোর জন্য। আপনারা যদি আসেন তাহলে টেস্টটা আরও অনেক বেশি করে হবে এবং টেস্টটা হলে কি আমরা বুঝতে পারবো যে এখানে কি অবস্থা। একটা পুরো জিনিস মানে পুরো ভাঙড়াকে আমরা সাব সেন্টারে যদি পৌঁছে যাই তাহলে বুঝতে পারবো যে কোথায় কি আছে, সেটাও একটা উপকার দেবে। যেটা সবচেয়ে আমাদের ব্যাপার, যে মাস্ক পরাটা বাধ্যতামূলক করতেই হবে। মাস্ক না করলে কিন্তু কিছুতেই হচ্ছে না। আমরা জানি এরকম কিন্তু 1920 সালে একটা জিনিস হয়েছিল, এরকম একটা রোগ হয়েছিল, তখন কিন্তু ইটালি, স্পেন এরা কিন্তু এই মাস্ক এবং আরো অনেক ছবি আছে ফেসবুকে, সেই সব করেই কিন্তু এটাকে নির্মূল করেছিল। এই লড়াইটা কিন্তু শুধু আমাদের না, আপনাদের না, আমাদের সবার। তা আমরা যদি সবাই হাতে হাত মিলিয়ে এই জিনিসটা করতে পারি, 4-5টা জিনিস, বেশি কিছু না, 4-5টা জিনিস যদি করতে পারি, তাহলে কিন্তু আমরা এই ভাঙড় থেকে, এই দক্ষিণ 24 থেকে, এই বাংলা থেকে, এই পৃথিবীর থেকে কিন্তু এই কোভিড-19 যে রোগটা ছড়িয়ে যাচ্ছে, পুরো পৃথিবী তাণ্ডব করছে, তাকে কিন্তু নির্মূল করতে পারবো। ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর ওনাকে। আমরা ইতিমধ্যে জানাই, আমরা ভাঙড় 1 নম্বর ব্লকে সবচেয়ে আগে দক্ষিণ 24 পরগনার মধ্যে আমরা এখানে কোভিড মেডিকেল ক্লাব আমরা তৈরি করেছি। সেই ক্লাবের যারা সদস্য বা সদস্যা তারা ইতিমধ্যেই নলবাড়ি বিপিএসসিতে অ্যাক্টিভলি তারা যুক্ত আছেন এবং আগামী 15ই আগস্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে তাদেরকে ফ্যাসিলিটেট করা হবে, এটাও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। যার এইবারে আমাদের গভীরভাবে আমরা শেষের দিকেই চলে এসেছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডায়েটিশিয়ান প্রতিনিধি মাকর, ওনাকে আমরা কি খাদ্যাভ্যাস পালন করলে গভীরভাবে মানুষজন সুস্থ থাকতে পারবেন সেই বিষয়ে ওনাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করব।
ঝর্ণাদি এবং পুলিশ আধিকারিকদেরও অসংখ্য ডক্টর পারভিন ম্যাডাম ইমিউনিটি নিয়ে অনেকটাই বলেছেন এবং আমার প্রচুর মনে হয় না যে আর ওখানে আমি কোনো রকম কিছু মত দেবো। যথেষ্ট আপনাদেরকে বলা রয়েছে যে কি ইমিউনিটি জিনিসটা কী, রোগ প্রতিরোধ ক্ষমতা কী এবং তাদের কী হয়, কত রকমের হয়, কোথা থেকে আসে, সব ধরনের ধারণাই উনি ক্লিয়ার করে দিয়েছেন। তো আমি সরাসরি ডায়েটের পোর্শনটাতে চলে যাচ্ছি যে একদম সবার সাধারণ মানুষের জন্য আমরা কী খাওয়া দাওয়া করবো, কীভাবে চলতে হবে, আমরা যেভাবে জীবনযাত্রা করবো সেগুলো নিয়ে চলে আসছে। সবার প্রথমে যেটা বলবো সেটা হলো যে কোভিডের জন্য কিন্তু কোনো আলাদা কিছু খাওয়ার নেই। যেরকম কিছু নয় যে কোভিড-19 হয়েছে আমি এই জিনিসটি খাবো বা এটা খেলে আমি ঠিক হয়ে যাবো, ঠিক আছে? আর ইমিউনিটি যে জিনিসটা, রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা কিন্তু শুধুমাত্র কোভিড-19-এর জন্য বা কোভিড হলে তার থেকে যুঝতেই যে আমাদের প্রয়োজন সেটা কিন্তু একেবারেই নয়। ইমিউনিটি আমাদের সমস্ত রোগের জন্যই প্রয়োজন। শরীরে পর্যাপ্ত পরিমাণে ইমিউনিটি পাওয়ার থাকলে আমরা শুধু কোভিড কেন সমস্ত রকমের রোগ থেকেই যুঝতে পারবো। এই জিনিসটাকে সবার প্রথমে মাথায় চোখা দেওয়া। আর এখন প্রচণ্ড রকমভাবে চারিদিকে যেটা বুক করছে যে ভিটামিন সি ওরিয়েন্টেড খাবার খাওয়ার জন্য। তো ভিটামিন সি ওরিয়েন্টেড খাবার তো খাবো, শুধু ভিটামিন সি কেন, অন্যান্য যে ম্যাক্রো মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো রয়েছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, অন্য ভিটামিনস, অ্যান্টিঅক্সিডেন্ট, সমস্ত রকমের খাবারই কিন্তু আমাদের খাবারের তালিকায় নিযুক্ত করতে হবে। তো প্রথমেই বলবো, প্রোটিন কিন্তু একটা খুব বড় জায়গা দখল করে আমাদের খাবারের তালিকায়। প্রোটিন বলতে আমরা কী ধরনের প্রোটিন? আমরা যেরকম মাছ, মাংস, ডিম, এগুলো প্লান্ট প্রোটিনের মধ্যে যেরকম সয়াবিন এগুলো রয়েছে, সেগুলো সবই আমরা নিত্য প্রয়োজনীয় প্রত্যেকে আমরা খেয়েই থাকি এবং সেগুলোকেই আরও পরিমাণে বেশি করে মাত্রায় খেতে হবে। প্রত্যেক দিন একটি করে ডিম যদি পারে ব্রেকফাস্টে খাওয়া যেতে পারে। প্রত্যেকের যা বডি ওয়েট, প্রত্যেকটি মানুষের যে বডি ওয়েট তার অ্যাকর্ডিং কিন্তু তার শরীরে প্রোটিনের চাহিদা প্রয়োজন আছে। তাই সেই বডি ওয়েটের অ্যাকর্ডিং কিন্তু আমাদের প্রোটিন শরীরে প্রয়োজন। সেই হিসাবে কিন্তু প্রত্যেক দিনের খাবারের তালিকায় অন্ততপক্ষে একটি করে অ্যানিমাল প্রোটিন কিন্তু ইনক্লুড করতে হবে। সেটা ডিম হতে পারে ব্রেকফাস্টের অপশন হিসেবে বলছি, অথবা আপনি ছানাও অ্যাড করতে পারেন, যে কোনো একটি। মাছ, মাংসের মধ্যে যেটা আপনার কনভিনিয়েন্ট কোনো যেদিন যেটা হচ্ছে সেদিন সেটা খাওয়া হলো। কার্বোহাইড্রেট, ফ্যাটও কিন্তু প্রত্যেকটি প্রোটিনের মতোই অপরিহার্য উপাদান আমার তালিকায় যুক্ত করার জন্য, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। ভিটামিন সি থেকে আসতে গেলে যেটা বলা যায়, ম্যাডাম একটা জিনিস বলছিল, ডক্টর পারভিন ম্যাডাম, যে ভিটামিন ডি এর যে কথাটা আমাকে বলতে বললেন। তো ভিটামিন ডি দিয়ে একটা জিনিস বলেনি, সেটা হলো ভিটামিন ডি কিন্তু কোনো পার্টিকুলার খাবারে উপস্থিত থাকে না। ভিটামিন ডি কিন্তু কোনো খাবার থেকে যে ভিটামিন ডি পাওয়া যায় সেটা কিন্তু নয়, সূর্যালোক থেকে ভিটামিন ডি পাওয়া যায়। তার মানে এটা নয় যে আমি ফর্দ করে 12টার সময় ঘুরে বেড়াবো আর যখন তখন ঘুরে বেড়ালাম তখন আমার ভিটামিন ডি শরীরে চলে আসবে। একটা নির্দিষ্ট সময় আছে, সকালের রোদটা যেটা মনে হয় বেটার শরীরের পক্ষে লাগানো, সেই রোদটা আমার প্রয়োজন, সেটা থেকে যথেষ্ট পরিমাণে ভিটামিন ডি আমি পেয়ে যাবো। আর যদি এর থেকে অতিরিক্ত প্রয়োজন হয় সেটা ব্যক্তি বিশেষে ডিফার করে, সেটা ডাক্তারবাবুদের হাতে ছেড়ে দিই। কারণ আমি তো পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি, সেটা হলো যে প্রত্যেকের শরীরে কিন্তু একটা নির্দিষ্ট ভিটামিন মিনারেলসের একটা নিড বা রিকোয়ারমেন্ট থাকে। এমন নয় যে আমি অবশ্যই ভিটামিন খাওয়া ভালো, আমি সেটা শাক, সবজি, ফল মূল খাবারের মাধ্যমে গ্রহণ করবো। অলওয়েজ ট্যাবলেটস, ড্রাগস এগুলোর প্রতি আকৃষ্ট হবো না। তার জন্য ডাক্তাররা রয়েছে, তাদেরকে এই দায়িত্বটা তাদের উপরে ছেড়ে দিন, যার যেটা কাজ যেটা বলা হয়। তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা বলছিলাম, যে আমার রাইট মাদারের যেটা হয়েছিল লাস্ট ইয়ার, এরকম কথা শুনে ভিটামিন সাপ্লিমেন্ট নিয়েছিলেন এবং তার ফলে তার একটা মারাত্মক স্কিন ডিজিজ হয় এবং সেটা অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়। প্রথমে আমরা বুঝতে পারছিলাম না যে কিসের জন্য হয়েছে, অনেক দিন পরে প্রায় একটা বছর ধরে ওনাকে সাফার করতে হয়েছে। আফটার দ্যাট টু কাম টু নো দ্যাট যে এটা একটা ভিটামিনের ওভারডোজের ফলে কিন্তু জিনিসটা হয়েছে এবং যে স্কিন ডক্টরের কাছে আমরা গেছিলাম তিনি এটা কনফার্ম করেছেন। তো এটা একটা উদাহরণস্বরূপ বললাম। তো যার যতটা পরিমাণে ভিটামিনস প্রয়োজন সেটা আমরা খাবারের থেকে খাবো। অতিরিক্ত পরিমাণে ভিটামিনস কিন্তু আরও দরকার নেই, যার যতটা প্রয়োজন ততটুকুই আমাদের প্রয়োজন। তো সেটা আমরা খাবারের থেকে যথেষ্ট পরিমাণে পেয়ে যাবো। ভিটামিন সি এর উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে অনেক খাবারের অপশনসই রয়েছে, এমন নয় যে শুধু পাখিতে ভিটামিন সি রয়েছে। আমলা, টমেটো, সবজির মধ্যে ধরুন বাঁধাকপি, ফুলকপি এবং বিভিন্ন রকমের সাইট্রাস ফ্রুটসের মধ্যে কমলা লেবু, মোসাম্বি লেবু, সমস্ত কিছুর মধ্যে ভিটামিন সি রয়েছে। আমাদের যে গাট মাইক্রোবায়োটা হচ্ছে, এটা হচ্ছে প্রধান ইমিউনিটি বুস্টিংয়ের একটা অর্গানিজম। এই গাট মাইক্রোবায়োটার কিন্তু অনেকটা স্ট্রেংথেন করার প্রয়োজন রয়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের ডায়েটারি ফাইবার, ভাইটামিনস, অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেলস সমস্ত রকমের খাদ্য গ্রহণের মাধ্যমে কিন্তু এই গাট মাইক্রোবায়োটার কিন্তু স্ট্রেংথ
এনহ্যান্স হয় এবং সেটাই কিন্তু আমাদের অনেকটা পরিমাণে কী করে প্যাথোজেনগুলোকে শরীরে প্রবেশ করতে বাধা দেয় এবং যার কারণে অনেক রোগ থেকে মুক্তি পেতে পারে। আর আরেকটা জিনিস বলার আছে, অনেক রকমের স্পাইসেস এবং কন্ডিমেন্টস যেগুলো আছে, যেমন আদা, রসুন, হলুদের গুঁড়ো, এগুলো তো আমরা বিভিন্ন রকমের অ্যাড দেখছি, একবারে যেন প্রচুর চলছে টিভিতে যেগুলো খাবারে ইনকর্পোরেট করার জন্য। তো রসুনের ক্ষেত্রে একটা জিনিস যেটা বলতে পারি, রসুনকে কিন্তু ইমিউনিটি বুস্টিং সুপারস্টার বলা হয়। এর একটা কারণ রয়েছে, এর কারণ হচ্ছে যে রসুনে অল্প পরিমাণে 5 অ্যাকর্ডিং টু RDA যেটা রেকমেন্ডেড ডায়েটারি অ্যাডভাইজার অনুযায়ী 5 গ্রাম মতো পটাশিয়াম, 12 গ্রাম মতো 5 গ্রাম ক্যালসিয়াম, 12 গ্রাম মতো পটাশিয়ামের মোর দেন 100 সালফিউরিক কম্পোনেন্টস রয়েছে, যার ফলে কিন্তু রসুন অনেকটা পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিস রয়েছে, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাতে অনেকটা পরিমাণে সাহায্য করে। তাই অন্ততপক্ষে 1 পোয়া রসুন, এবার এই যে অ্যামাউন্টগুলো আমি বললাম, এটা কতটা পরিমাণ রসুন থেকে পাওয়া যায় এটা একটা ম্যাটার করে। এটা কিন্তু 1 পোয়া রসুন থেকে পাবো না, পুরো হোল রসুন আমার খাওয়ার প্রয়োজন নেই, সেটা খাওয়া সম্ভব না একটি মানুষের মধ্যে র ম্যাটেরিয়াল হিসেবে। তো আমি 1 পোয়া রসুন কখন খেতে পারি? ব্রেকফাস্টে রুটি তরকারি, রুটি সবজি খাচ্ছি, প্রত্যেকেই আমরা রুটি সবজিগুলোতে খুব কনভিনিয়েন্ট ব্রেকফাস্টে, তো এইগুলো আমরা সকালবেলা ওখান থেকে রসুন খাবারের সাথে খাওয়া যেতেই পারে। আর র খাওয়াটাই আই থিঙ্ক বেটার, কারণ রান্নায় তো আমরা খাওয়া হয়েই থাকে, র খাবার যেখানে বলা হয়েছে তাতে ইমিউনিটিটা আমরা অনেকটা পরিমাণে বেশি পাই তুলনায়। ডায়েটারি ফাইবার আর প্রোবায়োটিক্স এই দুটো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস ইমিউনিটি বুস্টিংয়ের ক্ষেত্রে। ডায়েটারি ফাইবার কোনগুলো? শাক, সবজি, বিভিন্ন রকমের ফল মূল, এগুলো হচ্ছে ডায়েটারি ফাইবার। এবং প্রোবায়োটিক্স সব থেকে মানে সুন্দর উদাহরণ হচ্ছে প্রোবায়োটিক্সের টক দই, তার মধ্যে ভিটামিন সিও রয়েছে। টক দই প্রত্যেক দিনের খাবারে আমরা নিযুক্ত করবো, খুবই সামান্য একটি খাবার, একদম কোনো ঝোর ঝামেলা নেই খেতে। খাওয়ার পরে লাঞ্চের পরে 30 গ্রাম থেকে অ্যাডাল্টে 30 থেকে 50 গ্রাম মতো, যার যেটা প্রয়োজন, যে যতটা স্টাফ খেয়েছে তারা করে 30 থেকে 50 গ্রাম মতো টক দই, তাতে সামান্য একটু বিট নুন অ্যাড করলাম বা গোলমরিচ অ্যাড করলাম অ্যাকর্ডিং টু টেস্ট, অ্যাড করে সেটা আমরা প্রত্যেক দিনের খাবারে নিযুক্ত করতে পারি। খাবারে একটু পাতিলি কুচি পেয়ে নিলাম। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ভিটামিন সি কিন্তু আমাদের শরীরে কোনোভাবে স্টোর হয় না, প্রত্যেক দিনের খাবারের থেকে কিন্তু ভিটামিন সি আমাদেরকে কালেক্ট করতে হবে। একজন আদাল্টের অন্ততপক্ষে 75 থেকে 100 মাইক্রোগ্রাম ভিটামিন সি প্রয়োজন আছে, তাই প্রত্যেক দিনের খাবারে অল্প অল্প করে ভিটামিন সি কিন্তু ইনকর্পোরেট করতে হবে। ডক্টর পারভিন ম্যাডাম আরেকটা জিনিস বলেছিলেন, সেটা হলো যে একটা ইনহেরিটেড ইমিউনিটির কথা, যে ইমিউনিটি কিন্তু একটা ইনবর্ন শরীরের মধ্যে উপস্থিত থাকে, যেটা থাকে না সেটা বাড়তিটা আমরা বা যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা খাবারের মাধ্যমে এনে থাকি। তো ম্যালনিউট্রিশনটাও কিন্তু একটা ইমিউনিটির সঙ্গে অনেকটা রিলেটেড থাকে, কারণ আমরা জানি যে ম্যালনারিশড মাদার ইজ দ্য রুট কজ অফ ম্যালনিউট্রিশন, এবং সেখান থেকে কিন্তু ইমিউনিটিটা আস্তে আস্তে অ্যারেঞ্জ করে। তো শুরুতেই যখন মার প্রেগনেন্সি স্টেজ থাকবে বা মার যখন ল্যাকটেটিং স্টেজ থাকবে, তখন কিন্তু মাকে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটযুক্ত খাবার দিতে হবে। সে ঠিকমতো খাওয়া দাওয়া করলে সবই সে তার ফিডের মাধ্যমে কিন্তু বেবির কাছে সেই জিনিসটা পৌঁছাবে, তার মধ্যে ইনক্রিটেড ইমিউনিটি সৃষ্টি হবে এবং সেটাই ভবিষ্যতে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে লড়তে সাহায্য করবে। তো এইগুলো খুব বেসিক কনসেপ্ট, তবুও একবার ঝালিয়ে নিলে কি হয়, আমাদের এটা চলে আসে যেগুলোর প্রত্যেকে আমরা কম বেশি জানি। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটা জিনিস ইম্পর্টেন্ট আমি বলবো, সেটা হলো যে প্রত্যেকটা খাবারের যে টাইমিংসটা থাকবে, এখন আমাদের আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি ওয়ার্ক ফ্রম হোম করছি বা বাড়িতে থাকছি, আমাদের শরীরের এক্সারসাইজ করার জিনিসটা কিন্তু অনেকটা কম হচ্ছে, মানে বাইরে হয়তো বেরোনো হচ্ছে না। তো হজম শক্তিটা কিন্তু খানিকটা হ্যাম্পার করেছে, কেননা আগে আমরা একটা টাইমে আমাদের শিডিউলে বাধা থাকতো, সেই শিডিউলের নিচে আমরা খাওয়া দাওয়া করতাম, আমরা অফিস যেতাম বা যে যার কাজে যেতাম, দেন আসতাম, খাওয়া দাওয়া করতাম, এগুলো একটা শিডিউলে চলতো। এখন সেই শিডিউলটা কিন্তু অনেকটা হ্যাম্পার হয়ে যায়, তাই জন্য কিন্তু ইমিউনিটি সিস্টেমটার সাথে সাথে কিন্তু অনেকটা পরিমাণে হজমের যে ডাইজেস্টিভ সিস্টেমটা সেটাও কিন্তু অনেকটা হ্যাম্পার করেছে। তো সেই জায়গা থেকে কিন্তু ব্যায়াম করুন, খাওয়া দাওয়ার পাশাপাশি ব্যায়াম করুন। এটা রিসেন্টলি গেল 21st ওয়ার্ল্ড ইয়োগা ডে, তো সেখানে অনেক ইয়োগা দিয়ে অনেক রকমের অ্যাড ছিল এবং অনেক রকমের ক্যাম্পেইন হয়েছে। তো সেটা বলবো ব্যায়াম করুন, ঠিকঠাক খাওয়া দাওয়া করুন, অল্প অল্প করে বাড়ি বাড়ি খান, ফ্রিকোয়েন্সি বাড়ান। একেবারে অতিরিক্ত কিছু খেয়ে নেবো, ভিটামিন সি খাবো মানে আজই 4টে লেবু, সমস্ত কিছু খেয়ে নিলাম, প্রত্যেকদিন ভরে ভরে প্রচুর লেবু খেলাম, তা নয়, সব রকমের খাবারই খেতে হবে। প্রত্যেকটা খাবার থেকে প্রত্যেকটা খাবারে আলাদা আলাদা পুষ্টিগুণ রয়েছে এবং প্রত্যেকটা খাবারে আলাদা ভাইটামিনস, নিউট্রিয়েন্টস, মিনারেলস এগুলো রয়েছে। এগুলো দেখতে গেলে অনেকটা ভাস্ট টপিক এসে যায়, যে প্রত্যেক সবজির কি ভিটামিনস, কি নিউট্রিয়েন্টস, কি মিনারেলস, এগুলো অনেকটা ভাস্ট টপিক এসে যায়। তো যেটা
সবই কিন্তু ডায়েটে ইনকর্পোরেট করতে হবে। তার সাথে যেটা বলছিলাম ফ্রিকুয়েন্সি বাড়ানোর কথা, অল্প অল্প করে বাড়ি থাকেন, তবে হজম শক্তিটা ভালো হবে। আর স্যাটাইটি ফিলিং যেটা আমাদের থাকে সেটা অনেক পরিমাণে সামাল দেয়। আর খাবারের বিষয়ে আর যেটা বলার হলো যে কোভিড-19-এর জন্য যেটা প্রথমে শুরুতেই বলেছি যে কোনো স্পেসিফিক কিছু খাবার নেই। তো বারবারই একটা কথাই বলবো যে সমস্ত খাবারই কিন্তু মিলিয়ে মিশিয়ে খেতে হবে। খাবারে প্রোটিন, শাক, সবজি, পালং শাক, ভিটামিন সি ওরিয়েন্টেড খাবার, পালং শাক, বিভিন্ন রকমের সবজি, মাছ, মাংস সব রকমের খাবারই কিন্তু প্রত্যেকদিনই খাবারে ইনকর্পোরেট করার প্রয়োজন আছে। টমেটো কিন্তু ভিটামিন সি এর একটা অন্যতম মূল উদাহরণ, সুতরাং লেবু খেতে হবে। লেবু যদি কিনা আমার বাড়িতে মজুদ নেই বা পাচ্ছি না, সেটা টমেটো খেতে পারি, টক দই খেতে পারি, যেটা অ্যাজ আ অপশন আপনাদের আগে বলা হয়েছে। সবগুলো ঘুরিয়ে ফিরিয়ে খেতে হবে। আর ওষুধের ক্ষেত্রে বলবো যে ওষুধ কবে আসবে আর কবে ভ্যাকসিনেশন হবে সেই আশায় ততদিনে যে আমাদের ওষুধটা প্রয়োজন হবে কিনা সেটাও একটা ব্যাপার। যতদিনে ভ্যাকসিনেশন হবে ততদিনে দেখা গেলো আমাদের বডি অটোমেটিক্যালি ইমিউন হয়ে গেল, আমাদের অত প্রয়োজনই হলো না সেই ওষুধটাকে নেওয়ার। এটা হতেও পারে, এটা ভেরি ডিবেটেড টপিক, তো আমি এটাতে যাচ্ছি না। আর ভ্যাকসিন আসবে কবে সেসব নিয়ে চিন্তা না করে সুস্থ থাকুন, বাইরে যতটা সম্ভব কম বেরোবেন, অপ্রয়োজনীয় কারণে স্টেপ আউট করবেন না, প্রয়োজন হলে তবেই বেরোবেন। আমরা কিন্তু বাইরে বেরোচ্ছি আমাদের যথেষ্ট প্রয়োজন আছে বলেই বেরোচ্ছি, নচেত কিন্তু আমরা কেউ বাইরে অযথা বেরোচ্ছি না। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। টুকটাক প্রয়োজন যেগুলো, সেগুলো যতটুকুনি আর কি বাড়িতে বসে সারা যায় সেগুলোর দিকে একটু দৃষ্টিপাত করতে হবে। কেননা এটা কিন্তু এটা মানুষের থেকে মানুষে ছড়াচ্ছে এমন একটা রোগ, এটা মানে এতটাই সাংঘাতিক যে ছড়িয়ে যাচ্ছে, যেটা মানুষের মধ্যে একটা ভয় হচ্ছে, ড্রপলেস থেকে ছড়াচ্ছে। তো আমি সচেতন, আমার সামনের লোক কতটা সচেতন সেই বিষয়ে তো আমি জানি না, নিজেকে সচেতন থাকতে হবে। তো এটা একটা বড় ব্যাপার যে নিজেকে সচেতন রাখতে গেলে যতটা সম্ভব কম সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে এবং জনসমাগম এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। তো এটাই বলার, আর বিশেষ কিছু বলার নেই ডায়েট নিয়ে। তাও যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করতে পারে। ডায়েটে কিন্তু সমস্ত কিছুই খেতে হবে এবং সমস্ত কিছুই রাখতে হবে। কোনো, আবার বলছি বারবারই একটা কথা অনেকবারই বললাম যে পার্টিকুলার কিন্তু কোনো কিছু নেই যেটা খেলে আমি কোভিডের একদম প্রো হয়ে যাবো, কোভিড-19 থেকে আমার কোনো অসুবিধা হবে না, আমি একদম হিরো হয়ে গেলাম, আমার ফিউচার কোনো কোভিড হবে না, আমি তো ওটা খাচ্ছি, এরকম কিন্তু কোনো কনসেপ্ট নেই। সমস্ত খাবারই কিন্তু ডায়েটে ইনকর্পোরেট করতে হবে। প্রত্যেকটা খাবারে আলাদা আলাদা পুষ্টিগুণ রয়েছে, আলাদা আলাদা বেনিফিট রয়েছে। তাই শাক, সবজি, ফল, মূল, প্রোটিন, ভিটামিন, মিনারেলস সমস্ত খাবার ডায়েটে ইনকর্পোরেট করতে হবে। শাক, সবজি, ফলগুলো এগুলো খান, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। থ্যাংক ইউ প্রতিমা। তো আমরা একটু জানাই যে আমাদের হয়তো আগামী দিনে যেভাবে কোভিড পেশেন্টের সংখ্যা বাড়ছে, আমরা হয়তো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ফরমেশন করে সেখান থেকে আমরা হয়তো সেখানে টেলিমেডিসিন কীভাবে তাদেরকে প্রোভাইড করা যায়, কারণ তারা যাতে সেফ হাউসে থেকে তারা যাতে যারা সিমটোটিক তারা যাতে ঘরেতে থেকেই তাদের চিকিৎসাটা করতে পারেন, সেই জন্য তেমন চিন্তাভাবনা হয়তো আগামী দিনে আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে আছে। আমরা চেষ্টা করবো এই ধরনের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা যেখানে অ্যাক্টিভ পেশেন্টরা থাকবে এবং তার সাথে কিছু ডাক্তারবাবু যারা আমাদেরকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন তারাও থাকবেন। সেখান থেকে ওনারা যেভাবে হোয়াটসঅ্যাপে যেভাবে তারা তাদের সিমটমগুলো জানাবেন সেই ধরে ডাক্তারবাবুরাও সেখানে তাদেরকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। এই ধরনের একটা পরিষেবা আমাদের আমার এক নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে আগামী দিন আমাদের মাথায় আছে। যাক, আমরা পুরো প্রোগ্রামটা আমরা যথেষ্ট সহযোগিতা করেন। আমরা প্রায় শেষের দিকে এইবার আমাদের সংবর্ধনা সভা, আমরা এবারে একে একে করে আমরা সকলকে এবার হচ্ছে দিকে আমরা ঠিক আছে। এবার আমরা প্রথমে হচ্ছে থেকে ডক্টর প্রসেন ম্যাডাম আছেন, ওনাকে আমরা সবচেয়ে প্রথমে আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে স্যার একটু মাইক্রোফোন হাতে নিয়ে বললে ভালো হয়। আচ্ছা, আমরা প্রথমে ডক্টর ম্যাডাম আছেন, ওনাকে আমাদের এখানে আসার জন্য অসংখ্য কৃতজ্ঞতা। ওনার হাতে আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার, সেটা আমরা তুলে দিচ্ছেন আমাদের খংরাগনগর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মাননীয় মহাশয়। এরপরে আমরা আমাদের মধ্যে আছেন
ডক্টর অনিমেষ ঘোষ, আমাদের বিএমওইচ, আমাদের নলমুড়ি বিপিএসসি, তার হাতে আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা জয়েন্ট স্যারকে ডাকবো যে বিএমওইচ সাহেবের হাতে তো এরপরে আমাদের মধ্যে এখানে আছেন মধুরিমা পাল, ডায়েটিশিয়ান। ওনার হাতেও ছোট আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট, সেটা আমরা তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো ঝর্ণা মণ্ডল মহাশয়কে। আচ্ছা, এরপরে আমরা এখানে করছি, আমাদের মধ্যে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের স্বরূপকান্তি পাহাড়ি, আইসিকেএসসি। ওনাকে আমরা আমাদের মধ্যে পেয়ে খুবই কৃতজ্ঞ। এটা আমি দিচ্ছি ছবিটা ভালো। ওকে, থ্যাংক ইউ। সারা বছর, হ্যাঁ সত্যি এটা কি ওনার বিষয় বলি, করোনা যেদিন থেকে প্রথম শুরু হয়, এখানে অনেকেই হয়তো জানেন না, সে যারা পরিযায়ী শ্রমিক থেকে আরম্ভ করে যারা বিভিন্ন কারণে আটকে পড়েছিল তাদেরকে নিয়মিত নিজের হাতে রান্না করে খাওয়ানো থেকে শুরু করে তাদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন খাদ্যদ্রব্য তুলে দেওয়া এবং প্রতিনিয়ত উনি হচ্ছে যে লড়াই ময়দানে থেকেছেন। এতখানি এক্সপোজড হওয়ার জন্যই হয়তো উনি করোনা আক্রান্ত হয়ে গেছেন। তো উনি আবার সুস্থ হয়ে ফিরে এসেছেন, সেই জন্য হ্যাঁ একদমই অবশ্যই প্রথম দিন থেকে এটা আমাদের অনেক এখানে সাংবাদিক বন্ধু আছেন, তারা নিয়মিত তার সেই ইয়ে করেছেন, সেই জন্য আমরা আমাদের একদম ব্লক প্রশাসন থেকে অনেকে স্যালুট জানাচ্ছি। রাজু দাস, হ্যাঁ এবার সাব ইন্সপেক্টর রাজু দাস, উনিও হ্যাঁ কেএলসি থানার সাব ইন্সপেক্টর, ওনার মধ্যে আমরা আমাদের দেখাবে। হ্যাঁ হয়ে যাবে, দেখাবেন এদিকে তাকাবেন। আমাদের আমরা চেষ্টা করেছিলাম সবাইকেই আনতে, কিন্তু আমরা আজকে মোট মানে যে সমস্ত পুলিশ কর্মী বা স্বাস্থ্যকর্মী আজকে করোনা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে 2 জন কেএলসি থানায় জয়েন করেছেন এবং ভাঙড় থানায় একজন জয়েন করেছেন সিআই স্যার, তাকেও আমরা ডেকেছিলাম কিন্তু তিনি একটা ভিসি থাকার কারণে আসতে পারেননি। এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যেও অনেকেই এবং যারা হেলথ স্টাফ বা বিভিন্ন ইয়েতে আছে তারাও আজকে তাদের মধ্যে 8 জন আজকে এখনো পর্যন্ত সার্ভিসে আবার জয়েন করেছেন, তাদেরকেও আমরা স্যালুট জানাচ্ছি আমাদের ভাঙড় 1 নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে। তারা যেভাবে তাদের জীবনের ঝুঁকি নিয়ে পুরো কাজটা করেছেন সেই জন্য আমাদের ভাঙড় 1 নম্বর ব্লক প্রশাসন তাদের কাছে কৃতজ্ঞ। যাক, এবারে আমরা 1 বাই 1 দেখে নেব। এরপর আমরা দেখে নেব মিসেস চন্দ্রানী সরকার, চন্দ্রানী সরকার দুর্গাপুর। আপনি তো বোধহয় নতুন জয়েন করেছেন, নতুন জয়েন করেছেন দুর্গাপুরে। তো ম্যাডাম যদি একটুখানি কিছু বলেন আর কি, যে কিভাবে ইয়ে করলেন, কারণ আমরাও তো সবাই শুনতে চাইছে যে যারা হয়েছে তারা কিভাবে পুরো ব্যাপারটাকে মোকাবেলা করেছে। আমার 20 তারিখ জ্বর এসেছিল, তো হঠাৎ করে জ্বর আসার পর যেটা আমার মনে হয়েছে, যেহেতু আমি একজন হেলথ স্টাফ, তো আমার মনে হয়েছে যে হতে পারে এটা আমার করোনা বা অন্য কোনো ফিভারও হতে পারে। কিন্তু যেই মুহূর্তে আমার 20 তারিখ ফিভার আসে আমি সাথে সাথে কিন্তু মানে আমার ফ্যামিলি থেকে ডিট্যাচড হয়ে যায়, মানে পুরো আইসোলেশন মেনটেন করি। এবং স্যার এখানে মানে আমাদের সবসময় পাশে ছিলেন স্যারকে ফোন করার সাথে সাথে স্যার বললেন যে আপনি টেস্ট করিয়ে নিন, এবং 22 তারিখে টেস্ট করার পর 24 তারিখে আমার রিপোর্ট পজিটিভ আসে। এবং স্যারের গাইডলাইন অনুযায়ী আমি পুরো একদম 14 ডেজ প্রপার হোম আইসোলেশনে ছিলাম। এবং আইসোলেশনে থাকার পর এবং স্যার যা যেভাবে আমাদের গাইড করেছেন, মানে কি খেতে হবে না খেতে হবে বা কিভাবে মেনটেন করতে হবে,
সব কিছু মেনটেন করার পর আলটিমেটলি কিন্তু আমি এখন সুস্থ এবং আমি আমার কাজের জায়গাটা জয়েন করেছি। মানে পুরো আমি মানে স্যারকে অনেক বেশি থ্যাঙ্কস জানাবো, মানে স্যার অনেক অনেক হেল্প করেছেন। তো এইখানে আমরা দেখে নেব বিশেষ প্রবলেম তেওয়ারি সিএইচও খটকারাই সাবসেন্টার। তো কি করবে বারবার আচ্ছা দিদি আপনিও যদি কিছু বলেন আর কি মানে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের এই উপস্থাপনা দেওয়ার জন্য। আর আমি ফার্স্ট বুঝতে পেরেছিলাম যে আমার মধ্যে সিমটমস আছে সেটা 18 তারিখে। তো সেদিন থেকে আমি নিজেকে আইসোলেট করি। ইভেন আমি 19 তারিখে টেস্ট করাই, আমি বেসরকারি একটা হসপিটালে টেস্ট করিয়েছিলাম। তো তারপর রিপোর্ট পাই আমি যে আমার পজিটিভ আসে। আর তারপর থেকে আমি স্যারের কাছ থেকে গাইডেন্স নিয়েছি, স্যার যেভাবে বলেছেন সেরকমভাবেই আমি থেকেছি, হোম আইসোলেশনে হোম কোয়ারেন্টাইনেই ছিলাম। আর তারপরে মোটামুটি আমি সুস্থ হয়ে উঠেছি, এখন আর আমার সেরকম কোনো অসুবিধে নেই, যার জন্য আমি আমার কাজে আবার ফিরে এসেছি। সবাই একটু সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর স্যাররা তো বললেন যেগুলো মেনটেন করা সেগুলো আমাদেরকে খুব ভালোভাবে মেনটেন করতে হবে। তার মানে এইগুলো মেনটেন করলেই আশা করি আমরা এর থেকে অনেকটা মুক্তি পাবো। থ্যাংক ইউ দিদি। তো এইবারে আমরা দেখে নেব কৃষাণু মণ্ডল। আচ্ছা রোগী সহায়ক। তো ওনার মধ্যে আমি দেখেছি যে খুব কাজের ছিল এবং মাঝে মধ্যে বিএমএস ওনার সম্পর্কে মুখটা দেখে ওনার কাজের ইয়েতে নামটা না ধরো। তো যাই আমরা কৃষাণু মণ্ডল যেহেতু খুব ভালো মানে সবসময় বিএমএসের খুব প্রশংসা করে, সেই ছিল সবসময় পাওয়া যাবে মানে। নমস্কার সকলকে, এবং সকলকে বলতে চাই যে স্যার আমাদেরকে এখানে দেখেছে, আমাদেরকে এরকম সংবর্ধনা দেওয়া হচ্ছে, তাতে আমি মানে মন থেকে অনেক খুশি। এবং একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যার করোনা হয়েছে, একদম খোলা ভাষায় বলতে চাই, যার করোনা হয়েছে, যে করোনা পজিটিভ, যেন ভয় না পায়, কখনোই যেন ভয় না পায় যে আমার করোনা হয়ে গেল বা আমার কি হয়ে গেল, সব আমি হারিয়ে ফেললাম, এইটা যেন না পায়। সবসময় পজিটিভ থাকতে হবে, আমি সুস্থ হবো, করোনা হয়েছে, করোনাকে আমি হারিয়ে আমি বাড়ি ফিরবো, এটাই মেন্টালিটি থাকতে হবে। আর সবসময় হাসি খুশি থাকতে হবে। আর নিউজ একদম করোনা নিউজ আমার মতে বলে যখন যেখানে থাকবে সেটা একদম না দেখা যাবেই না। সবসময় কমেডি জিনিস দেখতে হবে, হাসি খুশি থাকতে হবে, মনটাকে ফ্রি রাখতে হবে, বিন্দাস থাকো, ফ্রি থাকো, করোনা থেকে ফিরবে অবশ্যই, এটাই আমার মনে হয়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা এরপরে আমরা দেখে দিচ্ছি কমলা নিয়োগী। কমলা নিয়োগী আসলে আচ্ছা ঠিক আছে, কমলা দিয়ে এখানে মেয়ে মেয়ে ছেলে ছেলে এগুলো ঠিক না। হ্যাঁ হ্যাঁ ওইদিকে টাকা এদিকে টাকা এদিকে ঘরে না এদিকে ঘরে স্যার। আচ্ছা এরপরে আমরা দেখে নিচ্ছি বিষ্ণুদেব দাস। বিষ্ণুদেব দাস এই যাও ওইদিকে যাও এই হাতে ভাই ওইদিকে ঠিক আছে। এরপরে আমরা দেখে নিচ্ছি অরুণ মণ্ডল। বনানী সরকার। বনানী সরকার মেনে নে। আচ্ছা মানে যাক এনিওয়ে এরপরে আমরা আমাদের তরফ থেকে এই জায়গা চলে এসে না ওই তো রয়েছে ও আছে কি নাম? মুস্তাহিদ। হ্যাঁ মুস্তাহিদ। নমস্কার। কোথায় কি নামটা? ঠিক আছে। কোথা থেকে? কোথা থেকে? শেরপুর। শেরপুর। তুমি কি মানে হেলথ স্টাফ? না ওই স্টাফ না।
চিকিৎসা আচ্ছা আচ্ছা ঠিক আছে আসুন আসুন বুঝতে পারিনি তো ঠিক আছে আচ্ছা আর ঠিক আছে এবার আমাদের মধ্যে সবসময় আমাদের সাথে থাকেন এবং আমাদের পাশে থাকেন আমাদের মিডিয়ার যারা আছে তাদেরকেও আমরা একে একে করে দেখে নেব দেখি যাকে ওয়ান আমরা একে একে করে দেখলাম আমাদের মধ্যে সিনিয়র মোস্ট শামসু শামসু থেকে দেখে নিচ্ছি সিনিয়র থেকে শুরু সিনিয়র থেকে শুরু হচ্ছে ফিরোজ যা কিছু আছে বলি একটা জিনিস এখানে কাজে পুরো প্রোগ্রামের জন্য অনেকটাই সহযোগিতা আমাদের কৌশিক বাবু দেখি আজকে আমরা যেটা দেওয়ার চেষ্টা করেছি তার পরিকল্পনা ফিরোজের ঠিক আছে হয়তো ছোট্ট প্রচেষ্টা কিন্তু ওটারিকভাবে সেইভাবেই ভাবা হয়েছে তো আমরা সবার থেকে ইনপুট নিই এবং সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করি এরপর আমরা দেখে নেবো সত্যজিৎ আমাদের মধ্যে নিজেই লাইভ আচ্ছা ঠিক আছে আমি দেখি আরেকটা আছে ঠিক আছে প্রথমে তো কোনো কিছু রয়েছে তাই তো ঠিক আছে কে কে তিনজন ঠিক আছে আমি চারজন ঠিক আছে একটা কথা আমি বলতে চাই যে এখন যে স্টেজটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেখানে ধরে নিতে হবে বাই ডিফল্ট আমরা প্রত্যেকেই কোভিড এটা একটা প্রত্যেক ইনস্ট্রুমেন্টের গায়ে লেখা থাকে না ডিফল্ট মোড ধরে নিতে হবে বাই ডিফল্ট আমরা প্রত্যেকেই কোভিড সেই জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা বারবার করে বলা হচ্ছে ওই সোশ্যাল ডিস্টেন্সিং এই হিউম্যান চেইনটা ব্রেক করতে হবে এটাই আমাদের টার্গেট করলে আমরা ওকে পরাস্ত করতে পারবো আরো একটা জিনিস মনে রাখতে হবে ভাইরাসও সবাইকে মারবে না ওর নিজের প্রয়োজনে থিওরিটিক্যালি যদি মেনে নিই গোটা মনুষ্য জাতিকে সে নিশ্চিন্ন করবে তাহলে ও নিজেও মরে যাবে এবং আজ মানে গতকালই টিভিতে দেখিয়েছে মৃত্যুর হার 1.97 মানে 2 এর নিচে আমার খুব ভালো লাগলো কি যেন ওর নাম যে বললো বিন্দাস থাকো এইটা একটা অসাধারণ কথা পজিটিভ এনার্জি যে কোনো কিছু কাজ করতে যাওয়া দুটো মোড অফ থট থাকে তো একটা হচ্ছে উইথ আ পজিটিভ ভাইব না হবে এরকম বলে বলবো তো ওই পজিটিভিটি টুয়ার্ডস এনি ইস্যু এটা কিন্তু খুব দরকার আমার খুব ভালো লেগেছে ওর এই কথাটা তো বি পজিটিভ নিশ্চয়ই আমরা এটাকে জয় করব অসংখ্য ধন্যবাদ আমাদের মধ্যে আসার জন্য এবং ম্যাডামকে বলি যে ম্যাডাম আমরা মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের প্রোগ্রাম ছোট করার চেষ্টা করি হ্যাঁ আমরা কিন্তু আপনাকে এক্সপেক্ট করব আপনি আমাদের সামনে দেবেন ঠিক আছে থ্যাংক ইউ তো এখানেই আমরা পুরো প্রোগ্রামটা আমরা শেষ করছি সকালে এবং আমরা আবার করোনা মুক্ত ভবন পাবো এই আশা রেখে আমরা শেষ করলাম আজকে এই প্রোগ্রামের লক্ষ্য হচ্ছে পুলিশ কর্মী বিভিন্ন সরকারি কর্মী বা বিভিন্ন স্বাস্থ্যকর্মী তারা এই করোনার ক্ষেত্রে তারা সামনের সারিতে দাঁড়িয়ে তারা লড়াই করেছেন এবং বেশ কিছু মানুষকে বিভিন্ন জরুরি পরিষেবা তারা দিয়েছে এবং দিতে গিয়ে তারা নিজেদের জীবনকে বাজিয়ে রেখে তারা এগিয়ে গেছে এবং তারা করোনা আক্রান্ত হয়েছে আজকে তারা আবার করোনা যুদ্ধের জয়ে আবার তারা কাজে জয় করেছে প্রশাসনের পক্ষ থেকে মূলত তাদেরকে একটা সংবর্ধনা দেওয়ার বন্দোবস্ত করেছিলাম কিন্তু শুধু সংবর্ধনাটা খুব সংক্ষিপ্ত আকারে হয়ে যায় সেই জন্য সমস্ত ভাঙড়বাসীর কাছে আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি ডক্টর পারভীন বাবু এবং মধুরিমা কর এবং
এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন এখানেতে আমাদের বিএমওই সাহেব ডক্টর অনিমেশ্বর, যার নিরন্তর প্রচেষ্টায় আজকে আমরা এই করোনার সাথে এখানে লড়াইটা চালিয়ে যাচ্ছি, যার নেতৃত্বে মোটামুটিভাবে। তো আজকে আমরা এই পুরো টিম এখানে আছি, এখানে আইসিডিএলসি সাহেব আছেন, পুরো টিম এখানে আমরা আছি, যাদের নেতৃত্বে আজকে আমরা এগিয়ে যাচ্ছি। এবং মূলত তাদের থেকে আজকে আমরা কিছু কথা শুনলাম, যে কথাগুলো আগামী দিনে মানে ভাঙড়ের বিভিন্ন মানুষ যাদের এখনো করোনা হয়নি, যারা বিভিন্ন বাড়িতে আতঙ্কিত অবস্থায় আছেন, তারা যাতে সুস্থ থাকতে পারবে, কীভাবে ভালো থাকবে সেই বিষয়ে একটা মোটামুটিভাবে রূপরেখা আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ দেওয়া ছিল তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং আগামী দিনে আমরা আরও বিভিন্ন প্রোগ্রাম নিয়ে, মাস্ক বিলি বা এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আবারও মানুষের কাছে এর ব্যাপারে সচেতনতা সৃষ্টির চেষ্টা করব।